শুরু করছি আজকের নিবন্ধন ইংলিশ ক্লাস। আজকের অধ্যায়ের নাম হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটিকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ এক ধরনের সেন্টেন্স থেকে অন্য ধরনের সেন্টেন্সের রূপান্তর। সো এই ট্রান্সফরমেশন পার্টে আমরা প্রথমেই দেখব হচ্ছে বিগত সালের প্রশ্ন গবেষণা, তারপর দেখব রুলস প্লাস কিছু এমসিকিউ সমাধান এবং সর্বশেষ আমরা হচ্ছে ক্লাস টেস্ট দিব। তাহলে আমরা সরাসরি আমাদের আলোচনার প্রথম পর্বে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অধ্যায়ে আসা নিবন্ধন থেকে বিগত সালে কতগুলো প্রশ্ন আসছে, আমরা এখন সেই প্রশ্নগুলো একই সাথে সমাধান করব এবং একই সাথে আমরা আপনাদেরকে দেখাবো, যাতে নিয়ম আলোচনার সময় আমাদের জিনিসগুলো আরও সহজ হয়। তো একদম প্রথম থেকে খেয়াল করি। হ্যাঁ, নীলাঞ্জনা কি বলেছেন? স্যার একটু রিপ্লাই দিন, কী ব্যাপারে বলেন। আচ্ছা, চলে আসি একদম ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অধ্যায়ভিত্তিক নিবন্ধন পরীক্ষার প্রশ্নসমূহ সমাধান পার্টে। অধ্যায়ভিত্তিক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান পার্টে কোশ্চেন নাম্বার 1। বলেন এই প্রশ্নটার আনসার কি হবে? আমরা অনেকেই হয়তো জানি, তারপরেও আমরা চেষ্টা করি এই প্রশ্নটার উত্তর করতে। আমি আলোচনার পাশাপাশি আনসার করে দিব। বলছে দেখেন এই প্রশ্নটা আসছে কবে, আমরা চালাচ্ছি নিবন্ধন প্রশ্নের গবেষণা। দশম শিক্ষক নিবন্ধনে আসছে 2014 সালে। এই প্রশ্নটা বলছে অনলি রিনা ক্যান ডু দিস সাম। এই সেন্টেন্সটাকে আমাদেরকে কি করতে বলা হয়েছে? সরাসরি দেখেন তো নেগেটিভ করতে বলা হয়েছে। সো এই সেন্টেন্সটা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাদের নিয়মটা কি? আমি এক্ষুনি নিয়মটা একেবারে কয়েকবার আলোচনা হবে। নিয়মটা হচ্ছে অনলি এর পাশে যদি ব্যক্তি থাকে, এই যে রিনা, তাহলে আমরা অনলি এর পাশে ব্যক্তি থাকলে ব্যবহার করব হচ্ছে সরাসরি নান বাট। ওই অনলি এর পরিবর্তে আমরা যদি নান বাট বসাই তাহলে আমাদের সেন্টেন্সের ট্রান্সফরমেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো একদম ইজি কোশ্চেন সমাধানের পাশাপাশি আমরা এই জিনিসগুলো একই সাথে রপ্ত করে নিব, আবার পরে নিয়ম আকারেও কিন্তু শিখব। তাহলে আমরা জানি যে অনলি এর পাশে ব্যক্তি থাকলে এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে অনলি এর পরিবর্তে শুধুমাত্র নান বাট ইউজ করতে হবে। আর নান বাট দিয়ে একটাই আছে, সেটা হলো সি নাম্বার। তাহলে আমরা মনে রাখবো অনলি প্লাস ব্যক্তি সমান সমান নান বাট। অনলি প্লাস ব্যক্তি থাকলে অনলি এর পরিবর্তে বসবে নান বাট। তাহলে আমরা দেখলাম নিবন্ধন পরীক্ষাতে অনলি থেকে একটা নিয়ম কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 2, জেরি ওয়াজ অনলি 4 ইয়ার্স ওল্ড। জেরি ওয়াজ অনলি 4 ইয়ার্স ওল্ড, এটাকে নেগেটিভ করেন। এই প্রশ্নটা আসছে কততমতে দেখেন, এটা আসছে 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে। এইখানে আমরা আরেকটা জিনিস দেখি, এখানেও অনলি আছে। সো কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি থাকে তাহলে অনলি এর পাশে যদি আবার এইরকম কোনোভাবে সংখ্যা থাকে, সংখ্যাবাচক থাকলে আমরা এর পরিবর্তে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে নট মোর দ্যান। নট মোর দ্যান, নট মোর দ্যান, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এই দুটো বিষয় ব্যবহার করা হয়। নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। সো আমাদের এই সেন্টেন্সে দেখেন তো কোথায় অনলি এর পরিবর্তে নট মোর দ্যান আছে, এই যে সি নাম্বারটাতে নট মোর দ্যান, নট মোর দ্যান। তাহলে আনসার এটাও কি হবে? সি নাম্বার। তো আমরা আরেকটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে অনলি এর ক্ষেত্রে সংখ্যাবাচক শব্দ থাকতে পারে অনলির পাশে, আবার অনলি এর ক্ষেত্রে ব্যক্তিবাচক শব্দ থাকতে পারে। ব্যক্তি থাকলে আমরা ইউজ করব হচ্ছে নান বাট, আর সংখ্যা থাকলে ইউজ করব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ওকে, পরের কোশ্চেনটা দেখি। 3 নাম্বার প্রশ্নটাও নিবন্ধন পরীক্ষাতে আসছে। এইখানে বলছে নেগেটিভ করতে। সো আপনারা একটু কোশ্চেনটা পড়েন, 3 নাম্বার কোশ্চেনটা একটু পড়েন দ্রুত। কোশ্চেন নাম্বার 3 একটু পড়েন। বলছে as soon as the teacher enters the classroom the students stand up, এটাকে নেগেটিভ করতে হবে। দেখি 3 নাম্বার প্রশ্নটা আমরা কারা কারা পারি। 3 নাম্বার সেন্টেন্সে as soon as আছে, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? as soon as থাকলে এখানে নিয়ম হচ্ছে no sooner দিয়ে সেন্টেন্সটাকে করতে হবে। কি দিয়ে বলেন? no sooner দিয়ে। আমরা আরেকটা জিনিস শিখে নিলাম, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে কি দিয়ে করব? নো সুনার ডট ডট দিয়ে, নো সুনার ডট ডট দিয়ে সেন্টেন্সটাকে শেষ করব। এখন নো সুনার দিয়ে যদিও এখানে 3টা সেন্টেন্সই কিন্তু অলরেডি আছে। সো নিয়মটা হচ্ছে নো সুনারের পাশে আমাদের নিয়ম অনুযায়ী যখনই নো সুনার দিবেন তখনই এখানে একটা অক্সিলারি ভার্ব চলে আসবে। নো সুনারের পাশে কি আসবে? অক্সিলারি ভার্ব। এবং কোন অক্সিলারি ভার্ব আসবে? এই যে মূল সেন্টেন্স অনুযায়ী এখানে দেখেন কি আছে? এন্টার্স, তাই না?
এন্টার্স এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? সেটা হলো ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ। তো ডু অথবা ডাজ দিয়ে সেন্টেন্স আছে এই 1 নাম্বার। সো আনসারটা হচ্ছে এই 1 নাম্বার। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা নিয়ম শিখে নিলাম, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে আমরা নো সুনার দিয়ে পরিবর্তন করব। আর নো সুনার দিয়ে পরিবর্তন করার সময় আমাদেরকে কি মাথায় রাখতে হবে? নো সুনারের সাথে অক্সিলারি ভার্বটা চলে আসবে। অক্সিলারি ভার্বটা কি অনুসারে আসবে? এই যে মূল সেন্টেন্সটা টেন্স অনুসারে আসবে। মূল সেন্টেন্সটা এখানে আসে হলো এন্টার্স, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে কি ইউজ করি? ডু অথবা ডাজ। সো আমাকে ডু ডাজ দিয়ে ব্যবহার করতে হবে। নো সোনারের সাথে ডু অথবা ডাজ আছে কোথায়? সেটা একটাই আনসার আছে এই নাম্বারে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা আরেকটা নিয়ম শিখেছি, অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে নেগেটিভ করতে গেলে আমরা নো সুনার প্লাস অক্সিলারি ভার্ব ডট ডট দিয়ে সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করতে পারবো। ওকে, তাহলে এই হলো 3টা কোশ্চেন দেখলাম। আমরা কিন্তু আজকে অনেকগুলো প্রশ্ন দেখবো এই অধ্যায় থেকে, কারণ আমি বলেছি এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। একজনও মিস করবেন না, এখান থেকে আপনি প্রশ্ন পাবেন। 1টা 2টা কোশ্চেন পেয়ে যাবেন, 2টাও পেতে পারেন। সো এই অধ্যায়ের উপর খুব জোর দিতে হবে, ঠিক আছে? ওকে, একজন বলছেন হচ্ছে আমরা তো জানি নো সুনারের সাথে হ্যাড বসে। ওকে, সুন্দর একটা প্রশ্ন করেছেন আগমনী লগ্ন, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে আমরা যেটা জানতাম আগে যে নো সুনারের সাথে শুধুমাত্র হ্যাড বসে, আমরা তো কখনো এরকম কিছু শিখিনি যে হ্যাড ছাড়া অন্য কিছু বসে না, তা তো শিখিনি। তার মানে অবশ্যই হ্যাড ছাড়া অন্য সেন্টেন্সের অক্সিলারিও আসতে পারে। এইটা নির্ভর করবে অর্থের উপরে। নো সুনারের সাথে যে সবসময় হ্যাড হবে এটা কখনো চিরস্থায়ীভাবে ফিক্সড না, কেয়ারফুলি মনে রাখবেন। কারণ হচ্ছে নো সুনার যে কোনো টেন্সের সাথে অ্যাডজাস্ট হয়ে বসতে পারে, তবে নিয়মটা হলো নো সুনার যদি শুরুতে আসে অবশ্যই তার সাথে একটা অক্সিলারি লাগবে। সেটা কোন অক্সিলারি? তার সাথে যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী অক্সিলারি লাগবে। এখানে আর তেমন কোনো জটিল নিয়ম নেই। ক্লিয়ার? আশা করি আগমনী লগ্নের উসিলায় সবাই ক্লিয়ার। পরের কোশ্চেন 4 নাম্বার, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। 4 নাম্বারটা বলেন দেখি, 4 নাম্বারটা কারা পারেন? কোশ্চেন নাম্বার 4। এইটা আসছে কোন পরীক্ষায়? এইটা আসছে দেখেন 10ম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে। 4 নাম্বারটা 10ম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে, বুঝতে পারছেন? 10ম শিক্ষক নিবন্ধনে, তার মানে বারবার এখান থেকে কোশ্চেন আসছে। বলেন এটা কি হবে অ্যান্সার? অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। এইখানে নিয়মটা হচ্ছে অনলি এর পাশে কি আছে সেইটা দেখতে হবে। অনলি এর ক্ষেত্রে 3টা নিয়ম প্রযোজ্য। অনলি এর ক্ষেত্রে 3টা নিয়ম প্রযোজ্য, অর্থাৎ অনলি এর পাশে ব্যক্তি বস্তু সংখ্যা 3টা জিনিস থাকে। ব্যক্তি বস্তু সংখ্যা 3টা জিনিস থাকে অনলি এর পাশে। অনলি এর পাশে 3টা জিনিস থাকে, ব্যক্তি বস্তু অথবা সংখ্যা। সো দেখেন এখানে ব্যক্তি নাই, সংখ্যা নাই, তার মানে এটাকে আমরা মুন, এই যে দা মুনকে বস্তু ধরে নিব। সো দা মুন বস্তুর বেলায় ব্যবহার করতে হবে নাথিং বাট অথবা নান বাট। ও সরি, ব্যক্তির বেলায় হচ্ছে নান বাট আর বস্তুর বেলায় নাথিং বাট। বস্তুর বেলায় নাথিং বাট। সো কোন সেন্টেন্সে এখানে নাথিং বাট আছে সেটাই আনসার, একদম সহজ। আনসারটা হচ্ছে সি নাম্বার, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। বাংলাটা হচ্ছে যে চাঁদ ছাড়া অন্য কিছুই দৃশ্যনীয় ছিল না। আর এই প্রশ্নের বাংলাটা হচ্ছে শুধুমাত্র চাঁদই ভিজিবল ছিল বা দৃশ্যনীয় ছিল বা দেখা যাচ্ছিল। তাহলে বাংলাটা কিন্তু আপনাকে বুঝতে হবে, বাংলা মিনিং কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভিতরগত ব্যাপারটা একই থাকে। এই সেন্টেন্সে বাংলা কি? শুধু চাঁদ দেখা যাচ্ছিল, তাই তো? শুধু চাঁদটাই ভিজিবল ছিল। সো এখানে বলতেছে নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল, মানে চাঁদ ছাড়া অন্য কিছু ভিজিবল ছিল না। তার মানে ঘুরে কি দাঁড়াচ্ছে মিনিংটা? যে শুধু চাঁদই ভিজিবল ছিল বা দৃশ্যনীয় ছিল। তাহলে আনসারটা হচ্ছে সি নাম্বার, অর্থের কোনো পরিবর্তন হয় নাই। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর আছে 10ম বিষয় আছে, আমরা দেখবো এরকম কতগুলো প্রশ্ন আছে। 5 নাম্বার, দেয়ার ইজ অনলি আ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা। এটাকে নেগেটিভ করতে বলছে, বলেন তো কি হবে আনসার? আবারও অনলি দিয়ে নিয়ম আসছে, খুব দ্রুত বলতে হবে। আবারও অনলি থেকে নিয়ম আসছে, অনলি থেকে নিয়ম আসছে। বলছে দেয়ার ইজ অনলি আ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা। বারবার বলছি যে অনলি দিয়েই কিন্তু নিয়ম আসছে বারবার। বলছে দেয়ার ইজ অনলি হাই স্কুল। এই যে দেখেন অনলি এর সাথে এ হাই স্কুল আছে, তাই না? অনলি এর সাথে এ হাই স্কুল, তাহলে এটা অনলি প্লাস বস্তুবাচক শব্দ আছে। তো আমরা বলছি অনলি প্লাস বস্তু থাকলে সেখানে আমরা ব্যবহার করব নাথিং বাট। অনলি প্লাস বস্তু থাকলে ব্যবহার করব নাথিং বাট। সো নাথিং বাট কোথায় আছে? কয় জায়গাতে আছে নাথিং বাট? এখানে নাথিং বাট নাই। তাহলে এইখানে আরেকটা বিকল্প আপনাকে শিখে নিতে হবে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এইটা একটু অ্যাডভান্স রুলস বলা যাবে।
যে যদি কোনোভাবে আমরা সেন্টেন্সে নাথিং বাট না পাই তাহলে এটার বিকল্প হচ্ছে দেয়ার ইজ নো। এটার বিকল্প কি বলেন? দেয়ার ইজ নো অথবা নট, দেয়ার ইজ নো অথবা নট। আচ্ছা, এখন আরেকটা বিষয়, এখানে এ হাই স্কুল আছে, এখানে কিন্তু আরেকটা জিনিস এখানে আমরা খেয়াল করতে পারি। এখানে দুটো ফ্যাক্ট আছে, এখানে আমরা একটু ভালো করে যদি চেষ্টা করি তাহলে আরেকটা জিনিস দেখতে পারবো এখানে, সেটা হচ্ছে যে এখানে এ কিন্তু একটা সংখ্যাবাচক শব্দ, সেটা বাদ দিলাম। দেয়ার ইজ নাথিং বাট এ স্কুল অ্যাট সাতক্ষীরা। ওকে, সুন্দর, আছেই তো আনসার, আমরা তো বুঝতেই পারিনি, আনসার তো ডি করা যাবে। বলা আছে দেয়ার ইজ নাথিং বাট এ স্কুল সাতক্ষীরা, তার মানে হচ্ছে সাতক্ষীরাতে একটা স্কুল ছাড়া আর কিছুই নাই, এটাও বলা যাবে। এখন প্রশ্ন আছে, এই প্রশ্নটা নিয়ে একটু সমস্যা আছে, আমি প্রশ্নটা আপনাদের ক্লিয়ার করতে চাই, একটু আপনারা ভাবেন তো। আমি এখানে আরেকটা জিনিস আছে, কোশ্চেনটার ভিতরে একটু প্যাচ আছে, প্যাচটা একটু বুঝাই দিচ্ছি, দাঁড়ান। ফরহাদ আছেন, বিউটি রানী আছেন, প্যাচটা হচ্ছে এই যে এ শব্দটার নিচে একটু দাগ দেন, এ শব্দটার নিচে যদি আমরা একটু কেয়ার করি, সো এ কিন্তু একটা সংখ্যা, ঠিক কিনা বলেন? এ মানে কি একটি, তাই না? এ কিন্তু একটা সংখ্যা, এই বিষয়টা আপনাকে একটু খেয়াল করতে হবে। এখানে এই নিয়মে আসছে, তাহলে অনলি এর সাথে আমি বলছিলাম যে বস্তু, আসলে এ হাই স্কুল এই বস্তু ধরা যাবে না, এখানে বরং এই আর্টিকেলটাকে সংখ্যা ধরা যায়। তো সংখ্যা ধরে আমরা যদি করি তাহলে হচ্ছে সংখ্যার বেলায় আমরা বলছিলাম নট মোর দেন অথবা নট লেস দেন। এইবার আসেন নট মোর দেন বা নট লেস দেন দিয়ে কয়টা সেন্টেন্স আছে? মানে দেয়ার ইজ তো শুরুতে থাকবেই, জাস্ট অনলি এর পরিবর্তে ওই জায়গাটাতে আপনার নট মোর দেন অথবা নট লেস দেন লাগবে। শুধুমাত্র ওই অনলি এর জায়গাটাতে কি ব্যবহার করতে হবে? নট মোর দেন অথবা নট লেস দেন। এরকম অবস্থানটা আছে কোথায়? তাহলে আনসারটা হচ্ছে বি নাম্বার, দেয়ার ইজ নট মোর দেন এ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা। মানে সাতক্ষীরাতে একটা হাই স্কুলের বেশি নাই, তার মানে হাই স্কুলের সংখ্যা কয়টা? একটা। এইটাই কিন্তু সেন্টেন্সে বলছে যে দেয়ার ইজ অনলি এ হাই স্কুল, সাতক্ষীরাতে শুধুমাত্র একটা হাই স্কুল আছে, সেটাই এখানে চেঞ্জ করে বলতেছি যে সাতক্ষীরাতে একটার বেশি হাই স্কুল নাই, তার মানে হাই স্কুল কয়টা? একটা। ক্লিয়ার? এতক্ষণে মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি প্রথমে খেয়াল করিনি, সরি। এখানে এটাকে আমরা কাউন্ট করব, তাহলে এ কে কাউন্ট করলে আনসারটা হবে হচ্ছে বি নাম্বার, দেয়ার ইজ নট মোর দেন, সংখ্যাবাচক শব্দের পরিবর্তে নট মোর দেন, নট লেস দেন। বারবার বলতেছি অনলির পাশে সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। নেক্সট যাচ্ছি, নেক্সট পরের কোশ্চেনে। মেইন পয়েন্টটা বুঝতে পারছেন সবাই? কোশ্চেন নাম্বার 6, বারবার শুধু অনলি এর নিয়ম থেকে আসছে, দেখতেছেন তো 6টা প্রশ্নের মধ্যে 5টাই অনলি থেকে আসছে, আরো পাবো সামনে, আরো পাবো। হি ইজ অনলি 5, বলেন এটা কি হবে? হি ইজ অনলি 5, ফরহাদ আলী, বারবার বুঝিয়েছি। আচ্ছা, ফরহাদ আলী, হি ইজ অনলি 5, সমস্যা নাই, না বুঝলে সামনে আবারও পাবো প্রশ্নগুলো। এটা কি হবে বলেন তো সবাই? 6 নাম্বার। আপনারা কিন্তু নম্বরিং করবেন যে এত এর আনসার এ বি, অর্থাৎ 6 এর সাথে এ, 6 এর সাথে বি, এভাবে লিখবেন, তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি একটু চশমাটা পরি নাকি? আচ্ছা, এইবার দেখেন তো এখানে অনলি 5 আছে, তাই না? এই যে সংখ্যা, তো এটা তো খুব সহজ, শুধুই সংখ্যা আছে, তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন যেটা আনসার আছে সেটাই আনসার, একদম চোখ বুঝে আনসারটা হচ্ছে এ নাম্বার। বুঝতেছি সবাই? তাহলে কত সহজ জিনিসগুলো, কিন্তু আমাদের জানা ছিল না যে নিবন্ধনের কোশ্চেনগুলো হয় কোথা থেকে। শুধু অ্যাফার্মেটিভ নেগেটিভ পৃথিবীর সব পড়লে হবে না, এখান থেকে আবার গুটি কয়েক নিয়ম পড়তে হবে যেখান থেকে বারবার প্রশ্ন আসে। অযথা যদি আপনি বিশাল বড় বড় বই পড়ার চেষ্টা করেন তাহলে আপনি জীবনে সাইন করতে পারবেন না। হ্যাঁ, বিশাল বড় বড় বই পড়ার জন্য আমাদের এক্সপার্ট বই আছে, চাইলে পড়বেন। হ্যাঁ, এটা হচ্ছে সকল চাকরির জন্য একটাই মাদার বই, এক্সপার্ট ইংলিশ। এটা আসতেছে 20 তারিখে বা 15 তারিখে, 15 থেকে 20 তারিখের মধ্যেই পাবেন ইনশাল্লাহ। আর নিবন্ধনের জন্য স্পেসিফিক করে আপনাদেরকে তো আমি শিট দিয়েই দেই, ক্লাস শেষে শিট দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে 6 নম্বর আনসারটা হচ্ছে হি ইজ নট লেস দ্যান 5। বাংলাটা কি? সে 5-এর কম না, মানে তার বয়স 5-এর কম না। হি ইজ অনলি 5, তার মানে সে, তার বয়স কত? শুধুমাত্র 5, একমাত্র। তাহলে বলা যায় 5-এর কমও না বেশিও না, এরকম যে কোনো একভাবে প্রকাশ করলেই হবে। অর্থাৎ নট লেস দেন দিয়েও বলা যাবে, নট মোর দেন দিয়েও এটা বলা যাবে। নেক্সট কোশ্চেন 7, হি ট্রাইড হিজ বেস্ট, এটাকে নেগেটিভ করতে বলছে। হি ট্রাইড হিজ বেস্ট, এবার একটু চেষ্টা করেন তো। এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা 7 নম্বরটা, হি ট্রাইড হিজ বেস্ট। মুজাহিদুল আছেন, নূরে আলম আছেন, হাফিজ আছেন, আমাদের সাথে নিপা রানী আছেন। দেখি 7 নম্বরটা কে কি আনসার করছেন। কোশ্চেন নাম্বার 7,
7 নম্বর প্রশ্নটা, এইটা আসছে 16তম শিক্ষক নিবন্ধনে। দেখতে পাচ্ছেন আপনারা লেখাগুলো, 16তম শিক্ষক নিবন্ধনে আসছে এটা, 16তম শিক্ষক নিবন্ধনে। হি ট্রাইড হিজ বেস্ট, কথার বাংলাটা হচ্ছে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল, সে তার সর্বোচ্চ চেষ্টা করলো। হি ট্রাইড হিজ বেস্ট। এইখানে আনসার কোনটা হবে? 7-এর আনসারটা এক্স্যাক্টলি, এটা অর্থগত নিয়ম থেকে আসছে, এটা কিন্তু কোনো সরাসরি রুলস না, এইটা জাস্ট অর্থগতভাবে, এইটা আপনি নিয়ম পড়ে পারবেন না, এটা হচ্ছে অর্থগত রুলস, অর্থ বুঝলে এটা পারবেন। তাহলে সে সর্বোচ্চ চেষ্টা করেছিল, আনসার হচ্ছে সি নাম্বার। হি লেফট নো স্টোন আনটার্নড, হি লেফট নো স্টোন আনটার্নড। স্টোন মানে পাথর, আনটার্নড মানে হচ্ছে না উল্টিয়ে রাখা, তার মানে নো স্টোন আনটার্নড মানে কোনো পাথরই না উল্টিয়ে রাখেনি। লেফট মানে ফেলে রাখা, তার মানে সে সবগুলো পাথরই উল্টিয়েছিল। হ্যাঁ, এইটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মধ্যে থেকে নেওয়া হয়েছে। বলছে নো স্টোন আনটার্ন, কথাটার মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা, মানে সবগুলো পাথরকে কি বলা যায়, এটাকে না উল্টিয়ে না থাকা, তার মানে কি সবগুলো পাথরকে সে উল্টানো। লেফট নো স্টোন আনটার্ন, কোনো পাথরকে সে অউল্টানো অবস্থায় রাখেনি, তার মানে কি সবগুলোকে সে উল্টিয়েছে, এর মানেই হলো সে সর্বোচ্চ চেষ্টা করেছে। সো আনসারটা হচ্ছে সি নাম্বার। এটা একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এবং অর্থগত ম্যাটার ছিল। কোশ্চেনটা আপনারা যদি মুখস্থ রাখেন পরীক্ষার হলে আপনার হুবহু কমন পেয়ে যেতে পারেন। সো আমি বলবো নিবন্ধনের কোশ্চেন কেউ যদি কোনো কোশ্চেন নাও বুঝতে পারেন, চোখ বুঝে মুখস্থ করবেন, মেমোরাইজিংগুলো তো অবশ্যই মুখস্থ করবেন। আমি নিবন্ধনের উপর একটা শিট দিয়ে দিয়েছি, বারবার বলছি ওই শিটটা থেকে আপনি মিনিমাম 3-4টা কোশ্চেন কমন পাবেন, নিবন্ধনের যে শিট দিয়েছি। হ্যাঁ, আর বিসিএস কোশ্চেনগুলো কভার করলে আপনি আরও 4-5 পাবেন, বুঝতে পারছেন? সো এইভাবে আপনারা একটু গবেষণার উপর নজর দেন। এক্সপার্ট ইংলিশ বরাবরই গবেষণাকে পছন্দ করে। চলে আসি পরেরটায়, 8 নম্বর প্রশ্ন দেখি। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, দেখি এইটা সলভ করেন। কোশ্চেন নাম্বার 8। আমরা কিন্তু আজকে গবেষণাতে একটু বেশি টাইম দিচ্ছি, পরে রুলসে গিয়ে অল্প টাইম দিব। 8 নাম্বার, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। ভালো করে বুঝে নেন যে নিবন্ধনে কোন টাইপের প্রশ্নগুলো আসে। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, সে সবচেয়ে ভালো প্লেয়ার। এইখানে বেস্ট আছে, দ্য বেস্ট আছে, ভালো কথা। দ্য বেস্ট থাকলে আপনারা এটাকে কিভাবে চেঞ্জ করতে পারেন, দ্য বেস্ট থাকলে কিভাবে চেঞ্জ করতে পারেন, এইখানে এই নিয়মটাকে কারা ধরতে পারছেন? আমি আগে বলি যে এইটা আসলে নেগেটিভ করতে দিয়েছে, কিন্তু এটা আসলে কোন অধ্যায়ে নেগেটিভের সিস্টেম ভালো করে যদি বুঝেন, বলেন তো দ্য বেস্ট এইটা কোন ডিগ্রির নিয়ম? সুপারলেটিভ ডিগ্রি না দ্য বেস্ট? তো সুপারলেটিভ ডিগ্রি থেকে যদি আপনাকে বলে নেগেটিভ করেন, তাহলে আপনি চলে যাবেন পজিটিভ ডিগ্রির নিয়মে। কোন ডিগ্রির নিয়মে চলে যাবেন? পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করতে হয় সুপারলেটিভ ডিগ্রি থেকে নেগেটিভ স্টাইলে নো আদার। কি ব্যবহার করতে হবে বলেন? নো আদার। এইবার নো আদার দিয়ে সবগুলো সেন্টেন্সই আছে। এখন আনসার করব কোনটা সেদিকে একটু খেয়াল করি। তাহলে এইখানে আনসারটা হচ্ছে 2 নাম্বার। আমি ব্যাখ্যা করে দিচ্ছি। নো আদার প্লেয়ার, কেন প্লেয়ার? কারণ এই যে দ্য বেস্টের পরিবর্তে নো আদার ইউজ করলাম, আর এই দ্য বেস্টের পরের যে নাউনটা সেটা সাথে আসলো, এই বাক্যের ভার্ব যেটা ইজ সেটার সাথে চলে যাবে। এরপর হচ্ছে আপনার বেস্ট শব্দটাকে যদি আমরা পরিবর্তন করি, পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে হবে গুড, সরি পজিটিভ ডিগ্রিতে আনলে হবে গুড। আর এইখানে হচ্ছে অ্যাজ কেন দিলাম? কারণ হচ্ছে পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করতে হয়। পজিটিভ ডিগ্রিতে কি ব্যবহার করতে হয়? অ্যাজ ডট ডট অ্যাজ। তাহলে যেহেতু পজিটিভ ডিগ্রি সিম্বল হচ্ছে নো আদার, সো নো আদার থাকা মাত্র ওই সেন্টেন্সে আপনি এই বেস্ট শব্দের পজিটিভ ওয়ার্ড ট্রান্সফার করতে হবে। তাহলে বেস্ট হচ্ছে আসে কোথা থেকে? গুড, বেটার, বেস্ট। তাহলে গুডটা হলো এখানে পজিটিভ ওয়ার্ড। আরেকটা নিয়ম হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে ডিগ্রি এর পজিটিভ রূপ বসে, অর্থাৎ অ্যাজিটিভের পজিটিভ ফর্মেট বসে, তাহলে আনসারটা হবে গুড যুক্ত সেন্টেন্সটা। আর এইটুক যদি কারো জানা থাকে তাহলে নিঃসন্দেহে সে অ্যাফার্মেটিভ নেগেটিভ না জানলে উত্তর করতে পারবে। কারণ হচ্ছে অ্যাজ এবং অ্যাজ এর মাঝখানে যে গুড দেওয়া আছে, এই গুডটা কিন্তু এক জায়গাতেই দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু দুটো বোনাস আছে। একটা হচ্ছে আপনি যদি অন্য অধ্যায়টা ভালো পারেন তাহলে এখানে ট্রান্সফরমেশনটা পেরে যাবেন, আর না হলে আপনাকে এখানে এসে ডিগ্রি ট্রান্সফরমেশন নিয়ম শিখতে হবে। সো ডিগ্রি অধ্যায় আমরা এগুলো পড়াবো। তো ডিগ্রি অধ্যায় অনেকে হয়তো এটা যারা ডিগ্রির ক্লাস পেয়েছেন অন্য বেসে তারা জানেন। হ্যাঁ, নতুনরা তো পাবেনই ক্লাস, নো টেনশন। তাহলে আমরা বুঝে নিলাম যে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে নো আদার আনতে হবে। নো আদার আনলেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে অ্যাজ ডট ডট অ্যাজের মাঝখানে ডিগ্রির পজিটিভ ওয়ার্ড বসবে। এখন আসি মিনিংটা। এখানে বলছে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, সে হচ্ছে সবচেয়ে ভালো প্লেয়ার। আর নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তার চেয়ে কোনো ভালো খেলোয়াড় নাই। তার মানে কি সেই হচ্ছে সবচেয়ে ভালো খেলোয়াড়। ক্লিয়ার? এইভাবে মিনিংগুলোকে আপনাকে কভার করতে হবে। 9 নম্বর প্রশ্ন দেখি। জিম অর ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য মেজাই, বলেন তো এটা কি হবে?
নিবন্ধনের শীট পাইনি, সব গ্রুপে পাবেন, সব গ্রুপে পাবেন, গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সব দিয়েছি, আরও দিব। জি ম্যান্ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য ম্যাজাই। সো এইখানে দেখেন জি ম্যান্ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ ম্যাজাই, ম্যাজাইয়ের মতোই তারা কি ছিল, ওয়াইজ ছিল, মানে বিজ্ঞ ছিল বা জ্ঞানী ছিল। সো এই সেন্টেন্সটাকে আবার বলছে নেগেটিভ করতে। সো নেগেটিভ করতে হলে এখন আমরা কি আনসার করব বলেন। এখন আপনাকে আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেন্টেন্সকে নেগেটিভ করা মানে কি ওই সেন্টেন্সে নিঃসন্দেহে নেগেটিভ কোনো একটা সিম্বল বা সাইন থাকা, ভালো কথা। এখন এই সেন্টেন্সগুলো আমরা নেগেটিভ করতে হলে একটু ভালো করে বুঝবো যে যখনই ডিগ্রি এর নেগেটিভ বোঝাবে তখন কিন্তু সেন্টেন্সটা এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে ট্রান্সফার হয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে যদি পজিটিভ ডিগ্রি থাকে তাহলে কম্পারেটিভ বা সুপারলেটিভ স্টাইলে চলে যাবে, তার মানে ডিগ্রি এর পরিবর্তন হয়ে নেগেটিভ হবে। সো এখানে কিন্তু এইটা কোন ডিগ্রি ছিল, অ্যাজ ডট ডট অ্যাজ, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি ছিল। তো পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে এটাকে আমরা পজিটিভ ডিগ্রি আর নিতে পারবো না, তাহলে এ নাম্বারে দেখেন অ্যাজ ডট ডট অ্যাজ আছে, তাই না? তাহলে এ নাম্বার অপশনটা আমার আগেই বাদ, এ নাম্বার বাদ দিলাম। তারপরে আবার দেখেন এই যে এখানেও অ্যাজ ডট ডট আছে, অ্যাড, এইটাও বাদ। এইটাও দেখেন আনওয়াইজ কথাটা আছে কিন্তু ডিগ্রিতে মিললো না, বাট এইখানে মিলবে হচ্ছে নট লেস ডট ডট দেন। নিয়মটা মনে রাখবেন, নট লেস ডট ডট দেন দিয়ে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ আকারে লিখতে পারি, নেগেটিভ আকারে লিখতে পারি। তারপরে নট লেস ডট ডট দেন, নট লেস ডট ডট দেন, নট লেস ডট ডট দেন। মনে রাখবেন অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ স্টাইলে নেগেটিভ করতে হলে ব্যবহার করতে হবে হচ্ছে নট লেস ডট ডট দেন, নট লেস ডট ডট দেন, নট লেস ডট ডট দেন, মনে থাকবে? ওকে, তাহলে আমরা আরেকটা ডিগ্রির পরিবর্তন দেখলাম। তাহলে কিন্তু আমরা বারবার যে জিনিসগুলো খেয়াল করছি সেটা হচ্ছে ডিগ্রি এর পরিবর্তন আর ওইদিকে হচ্ছে অনলি এর পরিবর্তন। 10 নম্বর, মানি ইজ সুইটার দ্যান হানি, এটাও দেখেন ডিগ্রি এর পরিবর্তন। বলেন কি হবে আনসার? মানি ইজ সুইটার দ্যান হানি, মানি ইজ সুইটার দ্যান হানি। এখানে দেখেন এই যে এটা কম্পারেটিভ ডিগ্রি আছে, কম্পারেটিভ ডিগ্রি থেকে আপনি নেগেটিভ করতে চাচ্ছেন, তাহলে এইটাকে আপনি ডিগ্রি চেঞ্জ করতে হবে। প্রথম কথা, ভালো কথা, ডিগ্রি চেঞ্জ করতে হবে। ডিগ্রি চেঞ্জ করা নাই হচ্ছে ডি নাম্বার, তাহলে এটা বাদ, যেহেতু এখানেও সুইটার বলা আছে, সুইটার থাকবে না, ডিগ্রি চেঞ্জ করতে হবে। তাহলে এইটা ডিগ্রি চেঞ্জ আছে অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, দুইটা আছে। এখন সেন্টেন্সটাকে তৈরি করতে হবে নেগেটিভ, তাহলে নেগেটিভ তৈরি করলে বি নাম্বার তো কোনোভাবে নেগেটিভ না, কারণ বি নাম্বারে নট নাই। এইভাবে আপনারা চাইলে কোনো প্রশ্নকে অবশ্যই নেগেটিভ ফর্মুলাতে ফেলে অপশন কমিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য পরীক্ষার হলে উত্তর করা সহজ হবে। এরপরে থাকলো, এরপরে মানি ইজ নট অ্যাজ সুইট অ্যাজ হানি, আর এখানে বলছে হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি। এখন নিয়মটা হচ্ছে যদি আপনি কম্পারেটিভ ডিগ্রির এই দেনের পরের অংশটার সাথে তুলনা করেন তাহলে এই হানি শব্দটা আসবে সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে। কেন? তাহলে অর্থটা মিলবে। তাহলে 10-এর আনসারটা হচ্ছে 1 নাম্বার। কিভাবে অর্থ মিলে আমরা একটু দেখে নিই। বলছে মানি ইজ সুইটার দ্যান হানি, হানির চেয়ে মানি বেশি মিষ্টি। ক্লিয়ার? তার মানে হানির চেয়ে, মধুর চেয়ে অর্থটাই বেশি উপযোগী বা বেশি প্রয়োজনীয়, এইভাবে বোঝাচ্ছে। ভালো কথা। তাহলে বেশি প্রয়োজনীয় কোনটা, হানি নাকি মানি? মানি। সো এইখানে আমরা সেন্টেন্সটাকে এবার দেখি, হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি। এখানে বোঝাচ্ছে যে হানি মানির মতো এতটা উপযুক্ত নয় বা এতটা প্রয়োজনীয় নয়। তাহলে অ্যাকচুয়ালি কোনটা বেশি দাঁড়ালো? মানি দাঁড়ালো। খেয়াল করছেন? তার মানে হানি শুরুতে আনা মানে হানিকে নেগেটিভ করে দেওয়া, মানে হানির প্রয়োজনীয়তাটা কম। ক্লিয়ার? এই কারণে সেন্টেন্সের সাবজেক্টের অদল বদল হয়। আপনি চাইলে নিজে একটু চিন্তা করেন তাইলেই বুঝবেন। তার মানে হচ্ছে হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি, মানির মতো হানি এতটা প্রয়োজনীয় নয়। আর এখানে বলছে মানি ইজ সুইটার দ্যান হানি, হানির চেয়ে মানি বেশি প্রয়োজনীয়। তাহলে ঘুরে মানি বেশি প্রয়োজনীয় হচ্ছে। সেন্টেন্সগুলো একটু বুঝে বুঝে পড়লে পরীক্ষার হলে আপনারা নিজেরাও সলভ করতে পারবেন। পরের কোশ্চেন 11, এইটা আসছে 12তম শিক্ষক নিবন্ধনে। 12তম শিক্ষক নিবন্ধনে আছে। আচ্ছা, একজন বলছেন হচ্ছে ডিগ্রি চেঞ্জ হয়নি তো স্যার, ডিগ্রি ডিড নট চেঞ্জ, হোয়াই? কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে, হ্যাঁ 9 নম্বর কোশ্চেন তো ডিগ্রি চেঞ্জ হয়েছে, বুঝেন নাই? 9 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে 2, এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। এই যে নট লেস, লেস কম্পারেটিভ ওয়ার্ড, আর দেন হচ্ছে কম্পারেটিভ সাইন পরিবর্তন হয়েছে তো 9 নম্বর। কি বলেন, হয়েছে? অবশ্যই হয়েছে। এরপর 11 বলি, এ চাইল্ড লাইক সুইট অনলি, নেগেটিভ করতে বলছে, নেগেটিভ করতে বলছে।
হ্যাঁ ওকে, এটা তো পারার কথা, এটা পারবেন মনে 11 নম্বর। ওই যে আবার সেই অনলির নিয়ম আসছে দেখছেন, তার মানে ট্রান্সফরমেশনে হাজার হাজার নিয়ম আমাকে পড়তে হবে না, গবেষণাই বলে দিচ্ছে যে কোন নিয়মগুলো পড়বেন, গবেষণাই বলে দিচ্ছে কোন নিয়মগুলো পড়বেন। তাহলে এখানে বলছে এ চাইল্ড লাইকস সুইট অনলি, একজন চাইল্ড লাইকস সুইট অনলি, এইখানে অনলি শব্দ দ্বারা কাকে বোঝাচ্ছে? একজন শিশু সবসময় মিষ্টি পছন্দ করে, এই মিষ্টি বা দ্রব্য জাতীয় এটাকে বস্তুকে প্রকাশ করছে, আর বস্তুকে নির্দেশ করলে আমরা জানি নাথিং বাট। সো 11 আনসারটা বি নাম্বার, নাথিং বাট সুইট, এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট, একজন শিশু মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। ওকে, কামরুল ইসলাম বলেছেন 10 নম্বরটা আরেকবার। ওকে 10 নম্বরে যাচ্ছি, 11 তো ক্লিয়ার সবাই তাই না, 11 নম্বরটা ক্লিয়ার। ইসরাত জাহান লিপি, আমরা 10-এ যাচ্ছি, একটু কষ্ট করি সবার জন্য, একটু খেয়াল করেন। 10 একজন একটু কম বুঝছেন, নিয়মটা হলো যদি কম্পারেটিভ থাকে, এই যে কম্পারেটিভ ওয়ার্ড সুইট থেকে সুইটার প্লাস দেন, এই কম্পারেটিভ যুক্ত সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তার মানে এটাকে পজিটিভ ডিগ্রি কনভার্ট করব, আর পজিটিভ ডিগ্রি কনভার্ট করতে গেলে এই দেনের পরের অবজেক্ট চলে আসে সাবজেক্টের পজিশনে। সো দেনের পরে এখানে অবজেক্ট কে ছিল, নিয়মটা মনে রাখেন হানি। সো হানি চলে আসছিল হলো কোথায় দেখেন তো, সাবজেক্টের পজিশনে আসছে হানি, এই দুটোতেই সাবজেক্টের পজিশনে আসছে হানি, তাহলে এই দুটো সেন্টেন্স হবে, ভালো কথা। এরপরে বলছে হচ্ছে ডি নাম্বারে নট সুইটার, নট সুইটার, আর এইখানে এ নাম্বারে বলছে হচ্ছে নট সো সুইট অ্যাজ। পার্থক্য হচ্ছে এইখানে আবার কম্পারেটিভ করছে, যেহেতু আমাদের মূল সেন্টেন্সটা কম্পারেটিভ ছিল, তাই আমাদের এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ করা যাবে না, আমরা বলছি যে অন্য ডিগ্রি পরিবর্তন করে আনসার করলে বাংলাটা মিলবে, দ্যাটস ওয়াই এখানে 10-এর আনসার এ নাম্বার মিলে গেছে। ক্লিয়ার? তাহলে আমাদের মনে থাকবে যে কম্পারেটিভ ডিগ্রিতে দেনের পরে সাবজেক্টকে পজিটিভ ডিগ্রিতে শুরুতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এইভাবে আপনারা এটা সলভ করে নেবেন, আশা করি যার প্রবলেম ছিল সমাধান হয়েছে। 12 নম্বর, এবং এইটাই হচ্ছে 13, মোট 13টা প্রশ্ন আছে, 12 নম্বর পড়লে আমাদের আরেকটু অগ্রসর হচ্ছি। দেখেন এই আমি অন্যান্য অধ্যায়ে কিন্তু এত প্রশ্ন দেখাইতে পারবো না, নিবন্ধনের এই ট্রান্সফরমেশনে 13টা প্রশ্ন পাওয়া যায়, জাস্ট অ্যাফার্মেটিভ টু নেগেটিভে, খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর, অল মেন মাস্ট ডাই, বলেন তো এটা কি হবে? তানজিম 12 নম্বর বলেন, অল মেন মাস্ট ডাই, অল মেন মাস্ট ডাই, এটা কি হবে? এই যে এখানে দেখেন মাস্টের নিয়মে চলে আসছে, যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? যদিও এই সেন্টেন্সটা মাস্টের সরাসরি রুলসের মধ্যে যাবে না, কিন্তু এইটা হলো একটু অর্থগত আরেকটা ফ্যাক্টর, এখানে কোনো নিয়ম নাই, এইটাও অর্থগত। অল ম্যান মাস্ট ডাই, সব লোক অবশ্যই মারা যাবে। নান ক্যান অ্যাভয়েড ডেথ, কেউ মৃত্যুকে উপেক্ষা করতে পারে না, কেউ মৃত্যুকে উপেক্ষা করতে পারে না, এটাও কিন্তু মিনিং অর্থগত সেন্স অনুযায়ী 12-এর আনসারটা হচ্ছে 4 নাম্বার। 12-এর অল ম্যান মাস্ট ডাই, সব লোক অবশ্যই মারা যাবে, এটার অর্থগত কারণে এটা চেঞ্জ হয়ে নান বাট অ্যাভয়েড ডেথ, কেউ মৃত্যুকে অ্যাভয়েড করতে পারে না। সো 12-এর আনসারটা হচ্ছে আপনার 4 নাম্বার। ওকে, আচ্ছা 11 নম্বর অনেকে বুঝেন নাই বলছেন, 11 নম্বরে তো এই যে অনলি দ্বারা সুইটকে বুঝাইছে। সো যেহেতু বাংলাটাকে চাইল্ড লাইকস অনলি সুইট, একজন শিশু শুধুমাত্র মিষ্টি পছন্দ করে, তো এই নাথিং বাট ব্যবহার করে আমরা এই সুইট শব্দটাকে পরে দিয়ে দিছি, আর কিছুই না কিন্তু 11 নম্বর, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন, এবং আজকে এই অধ্যায়ের গবেষণার শেষ প্রশ্নটা হচ্ছে 11 নম্বর। একজন বলছেন এইগুলো কি শীটের মধ্যে থাকবে? হ্যাঁ 100% সব শীটের মধ্যে আছে, তারপরে আমরা ক্লাসে একটু বুঝে নেই ভালো করে। রাইটিং ইজ বেটার দ্যান রিডিং, এইটা একটা নিয়ম অলরেডি বলেছিলাম, দ্যানের পরের জিনিসটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এই পরের জিনিসটা আসবে শুরুতে, বাক্যের শুরুতে আসবে। তো বলেন তো এখানে কোন সেন্টেন্সে বাক্যের শুরুতে এই রিডিং শব্দটা আছে দ্যানের পরে? ক্লিয়ার? সো রিডিং শব্দটা শুরুতে আনেন, রিডিং শব্দটা শুরুতে আনলে যে বি নাম্বারে আছে শুরুতে রিডিং, আর কোনোটাতেই কিন্তু শুরুতে রিডিং নাই। সো এইটুক যদি জানেন তাও আপনি আনসার পেয়ে যাবেন। ক্লিয়ার? এই যে কম্পারেটিভ ডিগ্রিযুক্ত দেনওয়ালা শব্দ বাক্যকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই দেনের পরের নাউনটা চলে আসবে শুরুতে, তো শুরুতে দেনের পরের নাউন রিডিং আছে একটাতেই, সেটা হলো বি নাম্বার। সো এটাই আনসার। আর বাকিটা এবার আপনি দেখেন কিভাবে হলো। রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং, মানে লেখার মতো রিডিং এতটা ভালো না, তার মানে ভালো কোনটা? রাইটিং। রাইটিং ইজ বেটার দ্যান রিডিং, পড়ার চেয়ে লেখা বিষয়টা ভালো, ঠিক সেই কথাটা এখানে ঘুরিয়ে এসে বলা হচ্ছে। সো ডিগ্রি চেঞ্জ হয়ে এখানে অ্যাজ গুড অ্যাজ দ্বারা এটা হয়ে গেছে পজিটিভ ডিগ্রি। অ্যাজ গুড অ্যাজ এটা দ্বারা কি বোঝায়? পজিটিভ ডিগ্রি। এতে গুড হলো পজিটিভ স্টাইল আর বেটার হচ্ছে কম্পারেটিভ স্টাইল।
বুঝতে পারছি? আশা করি বিষয়টা অনেকটা ক্লিয়ার। এই ছিল 13টা প্রশ্নের একদম গবেষণা। আমি এই গবেষণাগুলো আমরা আবার নিয়মকানুন এখন আলোচনা করব, সেখানে গেলে আমরা আবার এই বিষয়গুলোকে একটু একটু করে ভেঙে ভেঙে বুঝবো। সো আজকে কিন্তু গবেষণার টাইমে আমরা আধা ঘন্টা টাইম দিয়েছি, পরের অংশে আমরা একটু স্কিপ করে করে টেনে টেনে আগে আনার চেষ্টা করব। ওকে, 13 নাম্বার কমপ্লিট। কারো যদি দু একটা জিনিস বুঝতেও সমস্যা হয়, সমস্যা নাই, সামনে আর একটু আগালে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি গবেষণা শেষ করে আমাদের আজকের মূল আলোচনায়। এর মধ্যে 1 মিনিটের একটা আই ব্রেক দিচ্ছি আমরা। 1 মিনিট না, সরি 10 সেকেন্ডের আই ব্রেক, 10 সেকেন্ড। মিজানুর রহমান বলছেন হচ্ছে হিংসা হয় আপনার জ্ঞানে। কেমন হইলো বলেন তো? কত জ্ঞানী লোক আছে পৃথিবীতে, হিংসা করে। এই হিংসাটা ভালো। হ্যাঁ, বলা হচ্ছে যে সকল হিংসা খারাপ হলেও অন্যের জ্ঞান দেখে সেটার পিছনে হিংসা করাটা অনেক ভালো। এই হিংসাটা পজিটিভ সাইন আছে। পড়েন, আপনারাও গবেষণা দেন, পারবেন। তাহলে আমরা এখন যাব হচ্ছে, তাহলে গবেষণা দেখলাম মোট 13টা প্রশ্ন ছিল নিবন্ধনে। এই 13টা প্রশ্নের আলোকেই আমাদের আজকের মূল পার্টটাতে আলোচনা করব। তো সবার আগে আপনাদেরকে যেটা দেখাবো, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্যে থাকে এরূপ 10টা সিম্বলিক ওয়ার্ড বা 10টা প্রতীকী শব্দগুলো কি কি, যাতে করে আমরা খুব সহজেই বুঝে নিতে পারি যে এইগুলো সেন্টেন্সটা নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ। শব্দগুলো পড়েন যারা বুঝতে পারছেন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে হচ্ছে অনলি, অলওয়েজ, মাস্ট, হ্যাভ টু, এভরি, সামটাইম, এ ফিউ, আ লিটল, মেনি, মাচ। ভালো করে শব্দগুলো দাগ দেন। এই শব্দগুলো যদি থাকে এবং সেই সেন্টেন্সে নট না থাকা মানে হলো এই বাক্যটা অ্যাফার্মেটিভ। নেগেটিভ কখন? এই যে দেখেন, নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যান, নেভার, নট, নো, শুধু ফিউ। আর এখানে ছিল কিন্তু এ ফিউ। ভালো করে বুঝেন, এ ফিউ থাকলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আর শুধু ফিউ থাকলে নেগেটিভ, আর নট থাকলে তো অবশ্যই নেগেটিভ। তারপর শুধু লিটল থাকলে নেগেটিভ। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যান নট বাট, কুড নট বাট, হ্যাঁ, টু ডট ডট টু, এইগুলো থাকলে সেন্টেন্সটাকে বলবো আমরা নেগেটিভ। তাহলে আমরা প্রথমে একটু সিম্বলটা বুঝে নিলাম, কারণ আমাদের সব নিয়ম মুখস্থ করে মনে রাখা সম্ভব না। এই জন্য সিম্বলগুলো যদি বুঝতে পারি তাহলে আমরা সেন্টেন্স দেখে বুঝে নিব যে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তাহলে চেনা শেষ। আমরা এখন দেখি এইগুলোর আদলে কি নিয়মগুলো কাজ করছে। আচ্ছা, অনলি যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার নিয়ম সবচেয়ে প্রথমে এইটাই দিছি। এটা হচ্ছে স্টার চিহ্ন দিয়ে আপনি এটার উপরে 1 কোটি বসাই দিতে পারেন, কারণ এই নিয়ম থেকে আমরা দেখছি 13টা প্রশ্নের মধ্যে মনে হয় 7টা বা 8টা প্রশ্নই কিন্তু হচ্ছে আপনার ওই অনলির নিয়মে ছিল। মনে পড়ছে তো? ওকে, 7টা বা 8টা নিয়মে ছিল হচ্ছে এই অনলির নিয়মে। সো অনলির নিয়মটা আমরা অলরেডি পড়েছি, তারপর আরেকবার একটু মনে করে দিচ্ছি। অনলি প্লাস যদি আমরা কোনোভাবে ব্যক্তি পাই তাহলে আমরা কি ব্যবহার করব? নান বাট। সবার মনে আছে না? আর অনলি প্লাস বস্তু পালে আমরা ব্যবহার করব নাথিং বাট। মনে আছে? নাথিং বাট। আর অনলি প্লাস সংখ্যা পেলে আমরা দুইটা জিনিস ব্যবহার করব। একটা হচ্ছে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এই যে এই নিয়মটা মনে রাখলেই হয়ে যাবে। মনে আছে সবার? তারপরে আমরা আরেকবার একটু মনে করে নিলাম, অনলি যুক্ত সেন্টেন্সে অনলির পাশে যদি ব্যক্তি থাকে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট। যেহেতু বস্তু তার মানে থিং, মনে থাকবে। আর অনলি ব্যক্তি, এই জন্য নান মানে নো ওয়ান। ওয়ান বলতে আমরা ব্যক্তিকে বুঝি, এই জন্য হচ্ছে ওয়ান। আর সংখ্যা বোঝাতে নট মোর দ্যান, নট লেস দ্যান, মানে এর চেয়ে কম না বা এর চেয়ে বেশি না, এরকম মিনিং দিবে। নট মোর দ্যান এর চেয়ে বেশি না, নট লেস দ্যান এর চেয়ে কম না। ওকে, আমরা এখন চলে যাচ্ছি উদাহরণে। এই যে নিয়মটা এখানে অলরেডি লেখা ছিল, আমি আবার আপনাদের জন্য লিখছি কষ্ট করে, সমস্যা নাই, পারবেন। এইখান থেকে প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু নিবন্ধনে ছিল, 12তম নিবন্ধনে। এটা আমরা অলরেডি সমাধান করে আসছি, এটা করতেছি না, পরেরটা করতেছি। এইটা করি, 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নটা সলভ করি।
হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, হি হ্যাজ অনলি আ ফিউ বুকস। এই যে এই সেন্টেন্সে দেখেন এখানে আছে অনলি আর এখানে আছে এ ফিউ বুকস। দেখেন এখানে নিয়মটা কি ভালো করে বুঝতে পারেন কিনা দেখেন, এখানে এ কে আমরা আর সংখ্যা ধরবো না, বরং আমরা এখানে এ ফিউ বুকস এই পুরোটুককে আমরা বস্তুবাচক হিসাবে চিন্তা করব। পুরোটুককে কি চিন্তা করব? বস্তুবাচক হিসাবে চিন্তা করব। তার মানে এখানে বস্তুবাচক হিসাবে চিন্তা করলে অনলি এর পরিবর্তে কি বসবে? নাথিং বাট সামথিং, বস্তুবাচক। সো আনসারটা হচ্ছে সি নাম্বার, সি নাম্বার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি সবাই। সি নাম্বার আনসার, 2 এর আনসার সি। এইটা কিন্তু আমাদের নিবন্ধনে ছিল দশম নিষেধ, এই যে আমরা অলরেডি করে আসছি তাই না? অনলি দ্য মুন কি হবে বলেন তো? এই যে দ্য মুন বস্তুবাচক, তাহলে এটাও কি হবে? নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। অনেকবার বলেছি ক্লাসের শুরুতেই, 3 নাম্বার দরকার নাই। 4 নাম্বারও দেখেন, এই যে অষ্টম শিক্ষক নিবন্ধন, এটাও আমরা করে আসছি। এই যে এখানে এটাকে আমরা সংখ্যা ধরে নিয়ে কাজ করেছিলাম, মনে আছে? তার মানে দেয়ার ইজ অনলি এ, এই যে অনলিটাকে আমরা এখন সংখ্যার সাথে তুলনা করে নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে আনসার হচ্ছে বি নাম্বারে। সো উত্তরটা করেছি বি নাম্বার। মনে পড়ছে সবার? সংখ্যা ধরা যাবে। ওকে, 5 নাম্বারটা এটা করেন, এটা আমাদের ছিল না। আচ্ছা, একদম সবাই বলছেন এ ফিউকে কেন এ কে সংখ্যা ধরলাম না? কারণ এ ফিউ এর এ কখনোই আলাদা না। এই এ ফিউ দুটো একসাথে, এ ফিউ দুটো একসাথে হাবোধক সেন্স, যার বাংলাটা হচ্ছে যে অল্প সংখ্যক পরিমাণে বোঝায়। সো এখানে এ আলাদা জিনিস না, এ হচ্ছে ফিউ এর সাথে সামষ্টিক অর্থ। আর অন্য সেন্টেন্সে দেখছিলাম এ হাই স্কুল, ওখানে কিন্তু হাই স্কুল এক জিনিস, এ আলাদা জিনিস, আলাদা মিনিং আছে। আর ওই যে আমরা একটু আগে একটা সেন্টেন্সে এ ফিউ দেখলাম, সেখানে সংখ্যা ধরলাম না কেন? নিয়ে যাচ্ছে আপনাদের ওই সমস্যাটাতে। এই যে এখানে এ কে কেন সংখ্যা ধরিনি? কারণ এ ফিউ এই পুরোটা মিলেই হচ্ছে এই বুকের ডিটারমিনার। এ ফিউটা হচ্ছে এ আলাদা জিনিস না, এ আর ফিউ একসাথে জিনিস। দ্যাটস ওয়াই একে আলাদা করে সংখ্যা ধরা হয়নি। আচ্ছা, পরের কোশ্চেন ছিলাম কয় নম্বরে? এইটা 5 নাম্বার। 5-এর সি 100% 5-এর সি। সবাই বুঝে গেছেন? আমি আগাচ্ছি পরের কোশ্চেনে। 6 নাম্বার বলেন, 6, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে প্রিয়ম ইজ অনলি 6। প্রিয়ম ইজ অনলি 6, 6 নাম্বার। কি হবে আনসার? প্রিয়ম ইজ অনলি 6। এই যে সংখ্যা আছে না 6, তাহলে এর সামনে অনলি আছে, চোখ বুঝে। এটা ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধনে আসছিল। সেটার আনসার হবে হচ্ছে নট মোর দ্যান 6। আনসার হচ্ছে বি নাম্বার। আনসার হচ্ছে বি নাম্বার, একদম সহজ। 7 নাম্বারও পারবেন, অনলি 5। জাস্ট এখানে কি বসাই দিবেন বলেন? নট মোর দ্যান। নট মোর দ্যান না থাকলে নট লেস দ্যান একটা দিলেই হবে বলছি। আনসারটা হচ্ছে এ নাম্বার। অ্যাঞ্জেল আশা উত্তর করেছেন, মাহবুব অনেকে উত্তর করেছেন। ওকে, তাহলে অনলি নিয়ে আমাদের আর নিয়ম পড়ার দরকার নাই। অনলি দিয়ে নিয়ম যতটুকু শিখলাম এতেই যথেষ্ট। এবার যাচ্ছি অনলি এর পরের নিয়মে। আমরা অনলির বাইরেও কিছু এক্সট্রা নিয়ম শিখে রাখছি, যাতে করে আমাদের পরীক্ষার হলে একটু ফেস করলে মানে প্রবলেম হলেও মানে আলাদা প্রশ্ন আসলে পারি। ওকে, এই নিয়মটা দেখেন। বলা হচ্ছে এভরি প্লাস নাউন প্লাস হ্যাভ হ্যাজ ডট ডট যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে আমরা নেগেটিভ করব। এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে এইটা পড়েন। এই যে এখানে লেখা আছে এভরি এর সাথে নাউন প্লাস হ্যাভ হ্যাজ প্লাস এর পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট উইদাউট অথবা বাট ইউজ করব। তাহলে আমরা সোজা কথা মনে রাখবো যে একটু ক্যামেরাটা চেঞ্জ করে আসছি আমরা, লাইনে থাকেন। ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে আসছি, একটু লাইনে থাকেন। ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে আসছি। ওকে, লাইনে থাকেন। ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে আসছি। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, রাইট? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাতে হবে। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাতে হবে, রাইট? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো, এইটুকু মনে রাখলে আমাদের বাকি কাজটুকু কিন্তু হয়ে যাবে। এভরি এর পরিবর্তে সোজা কথা দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। কি ব্যাপার, লাইভ ছিল না এতক্ষণ? বলনি তো? না, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। এখন আসি একটা প্রশ্ন দিয়ে সলভ করার চেষ্টা করি। বলা হচ্ছে এভরি রোজ হ্যাজ এ থ্রোন, মেক ইট নেগেটিভ। মানে প্রত্যেক গোলাপেরই কাঁটা থাকে।
ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো নিব, ভালো কথা। অপশনেতে একটাই আছে, আসলে অত শিখারও কিছু নাই। আপনি যদি সামান্য একটু ক্লু মনে রাখতে পারেন তাও বাকিটা হয়ে যায়। এভরি প্লাস নাউন থাকলে আমরা সেই বাক্যে দেয়ার ইজ নো ইউজ করবো, এখানে একটাই আছে, ঠিক আছে। ওকে সুমাইয়া, ক্লাসের মধ্যে এইসব প্রশ্ন না করাই ভালো, ক্লাস আগে মনোযোগ দিয়ে করেন। এই সমস্ত প্রশ্ন করার জন্য ক্লাস শেষে শিট বলছেন যে শিট কিভাবে পাবো, গ্রুপে পাবেন, ঠিক আছে। সবাইকেই বলি যখন আমরা ক্লাস করব তখন ক্লাস ওরিয়েন্টেড কথা বলবেন, আর ক্লাস শেষে কিন্তু আমরা বাকি কথা বলার, কোশ্চেন বলার সুযোগ দিই। আচ্ছা, পরের কোশ্চেনটা আসে 2 নাম্বার, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানেও দেয়ার ইজ নো দিয়ে একটাই সেন্টেন্স আছে, সি নাম্বার। ধরো এত কি নিয়ম শিখবেন বলেন, শুধু এইটুক মনে রাখলেই হচ্ছে। এভরি প্লাস নাউন থাকলে দেয়ার ইজ নো দিয়ে করবেন, দেখবেন পরীক্ষার হলে এরকম অপশন একটাই আছে, একদম নিঃসন্দেহে আনসার করে দিয়ে আসবেন, হয়ে যাবে আনসার সি নাম্বার। পরের নিয়ম, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে নেগেটিভ করবেন। যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে, অলওয়েজ যুক্ত বাক্যকে কিভাবে নেগেটিভ করবেন, খুব সহজ। অলওয়েজ মানে সর্বদা, আর এইটার নেগেটিভ হচ্ছে নেভার, ব্যাস। আর ওই সেন্টেন্সে থাকা মূল ভার্বটাকে আমরা একটু চেঞ্জ করে দেব, ওই সেন্টেন্সে থাকা মূল ভার্বটাকে একটু চেঞ্জ করে দেব। তাহলে অলওয়েজ থাকলে নেভার, এইটুক মনে রাখেন, বাকিটুক সেন্টেন্স দেখে বুঝে নিব, খুব সহজ। আচ্ছা, এখানে আমরা পরের সেন্টেন্সে যাচ্ছি সরাসরি। কোশ্চেন নাম্বার 1, বলেন তো কি হবে। অলিউড, জামাল, রোজিনা আছেন, বলছে উই অলওয়েজ অনার আওয়ার টিচার। আমরা সবসময় আমাদের শিক্ষককে কি করি, সম্মান করি। ওকে, ভালো কথা। এটা করেন কিনা আপনারা জানি না, করেন অবশ্য। আমার সাথে সবাই খুব সুন্দরভাবেই আচরণমূলক, ভালো আচরণ নিয়ে কথা বলেন। অলওয়েজ থাকবে, নেভার ইউজ করবেন। সো নেভার দিয়ে কয়টা সেন্টেন্স আছে, আমরা আগে সেই সেন্টেন্সগুলোকে মার্কিং করি। নেভার আছে হচ্ছে এখানে দুটো সেন্টেন্স, এই যে এই বি নাম্বার আর হচ্ছে এ নাম্বার। তাহলে বাকি দুটো কিন্তু আমার আগেই বাদ, সিডি আগেই বাদ। তাহলে এ বি এর মধ্যে নেভার আছে, এবং অতিরিক্ত একটা কাজ হচ্ছে মূল শব্দের পরিবর্তন। এই দুটো কথা আপনাকে মনে রাখতে হবে। মূল শব্দের পরিবর্তন, পরিবর্তন মানে বিপরীত, বিপরীত হবে। তাহলে নাহলে কিন্তু অর্থ মিলবে না। সব কিছুর ঊর্ধ্বে কিন্তু হচ্ছে অর্থ ঠিক থাকতে হবে। আচ্ছা, বলছে উই অলওয়েজ অনার আওয়ার টিচার। আমরা সবসময় আমাদের শিক্ষককে সম্মান করি। উই নেভার ডিসঅনার আওয়ার টিচার, মানে আমরা কখনো শিক্ষককে অসম্মান করি না। তার মানে কি, সম্মান করি। ঘুরিয়ে বললে একই জিনিস কিন্তু, বাট ওটা নাবোধক ফরম্যাটে বলা, এটা হাবোধক ফরম্যাটে বলা। কিন্তু আপনি যদি এ নাম্বার আনসার করেন তাহলে কিন্তু পুরো দিন রাত উল্টে গেল। এ নাম্বারে বলতেছে উই নেভার অনার আওয়ার টিচার, আমরা কখনো শিক্ষককে অনার করি না। তাহলে কি মিনিংটা ঠিক থাকলো? মিনিং ঠিক থাকতে হবে, আর না হলে সেটাকে ট্রান্সফরমেশন বলা যাবে না। সো এইটা একটু খেয়াল রাখতে হবে। অর্থ ঠিক রাখার স্বার্থে অলওয়েজ থাকলে নেগেটিভ ইউজ করব, নেভার ইউজ করব, এবং মূল শব্দের পরিবর্তন করব। মূল শব্দ কোনটা? এই যে অনার, অনার পরিবর্তন করে আমরা চেঞ্জ করে মূল শব্দকে বিপরীত করে দিলাম ডিসঅনার। তাহলে দুটোর দিকে বিপরীত হলো, অলওয়েজ বিপরীত হলো নেভার, আর অনারের বিপরীত হলো ডিসঅনার। তাহলে আমরা এই অলওয়েজ থেকে নেভার যখন করব তখন দুটো পরিবর্তন খেয়াল করব। অলওয়েজ থেকে নেভারও পরিবর্তন, আবার ওই সেন্টেন্সের মূল শব্দটার পরিবর্তন করব। এখানে যেমন ছিল অনার, হয়ে গেছে ডিসঅনার। বুঝতে পেরেছি সবাই? আমি অনেকবার বলার চেষ্টা করছি, তারপরে আরেকটা সেন্টেন্স দিয়ে বোঝাই। এই সেন্টেন্সটা দিয়ে বলেন। বলছে এভরিওয়ান অলওয়েজ রিমেম্বার্স হিম। প্রত্যেকেই তাকে সবসময় স্মরণ করে। এখন বলেন এইটার সেন্টেন্সটা পরিবর্তন করলে কি হবে? 2 নম্বর প্রশ্নটা পরিবর্তন করলে কি হবে বলেন? ইসরাত জাহান লিপি, সাইন। হ্যাঁ, থাকবেন তো পুরো ক্লাস। আর বেশি করে আমরা কিন্তু একদম দুর্দান্ত একটা ক্লাসে আছি যেখান থেকে কোশ্চেন কমন পাবোই নিবন্ধনে। এখানে অলওয়েজ আছে, তো দেখেন তো নেভার পরিবর্তন আছে কয়টা সেন্টেন্সে? নেভার আছে দুটোতে আছে, এইটা একটা নেভার, এইটা একটা নেভার। তাহলে বি আর সি এর মধ্যে উত্তর হতে পারে, ভালো কথা। আর মূল শব্দের পরিবর্তন, এখানে রিমেম্বার শব্দটাকে পরিবর্তন করে, রিমেম্বার মানে মনে করা, আর ফরগেট মানে ভুলে যাওয়া, মূল শব্দের বিপরীত আছে সি নাম্বারে। সো আনসারটা হচ্ছে সি নাম্বার। ভালো করে বুঝতে হবে কিন্তু, আনসারটা হচ্ছে সি নাম্বার। সি নাম্বার। দুটো পরিবর্তন, অলওয়েজ থাকলে নেভার, আর ওই সেন্টেন্সের মূল শব্দটার পরিবর্তন। মূল শব্দটা কি? রিমেম্বার। তো রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট। রিমেম্বার মানে মনে করা, আর ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। মনে থাকবে নিশ্চয়ই। তাহলে অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য দুটো নিয়ম। অলওয়েজের বিপরীত শব্দ নেভার, এবং ওই সেন্টেন্সের একটা মূল শব্দের বিপরীত রূপ হবে ব্যবহার করতে হবে। তাহলে এখানে রিমেম্বারের বিপরীত ফরগেট। মিনিংটা কি? এভরিওয়ান নেভার ফরগেট হিম। প্রত্যেকেই কখনো তাকে ভুলে
যায় না, তার মানে হচ্ছে প্রত্যেকেই তাকে সব সময় মনে রাখে। তার মানে অর্থর পরিবর্তন করলেও কিন্তু মূল অর্থটা ঠিকই থাকবে। সো 2 এর আনসারটা সি নাম্বার। সি নাম্বার কে কে বুঝেন নাই? সেলিনা, এরপরে বলছেন হচ্ছে দুর্জয়, এসরাত, সবাই সি আনসার করেছেন। রাইট, সি উত্তর। ঠিক আছে, ক্লাসে বিন্দুমাত্র অমনোযোগী হওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে সমস্যা হবে আপনাদের। একসাথে আপনারা এই গ্রুপে স্টুডেন্ট আছেন 1500, ক্লাস করেন 300, বাকিরা পড়ে দেখেন, আর 300 স্টুডেন্টও যদি একটু মনোযোগী হারা হয়ে যান তাহলে কিন্তু আবার বোঝানো যায় না। একদম সহজ। 2 এর আনসার হচ্ছে সি। ওকে আবু শাহিন, 2 এর বি হবে না, সি হবে। কারণ হলো মূল শব্দের পরিবর্তন করতে হবে। রিমেম্বারের পরিবর্তন হবে কি? ফরগেট দিয়ে। ক্লিয়ার? নেক্সট, পরের কোশ্চেন 3 নাম্বার। একজন বলছেন নিবন্ধন পর্যন্ত আপনাকে বাসায় এনে রাখতে মনে করছে। বাহ, সুন্দর। মেক দ্য নেগেটিভ সেন্টেন্স, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই সেন্টেন্সটা বলেন। দুটো নিয়ম অলওয়েজ আছে, মানে আমরা দুইটা কাজ করব। দেখেন, অলওয়েজ থাকা মানে আমরা দুইটা কাজ করব। দুইটা কাজ কি? অলওয়েজের পরিবর্তনে নেভার আনবো। ভালো কথা, এখন তো নেভার সবগুলোতেই আছে। এই কোশ্চেনটাতে একটু ঝামেলা হয়ে গেল, তাই না? আর এখন আমরা মূল শব্দের পরিবর্তন করব। এই যে মূল শব্দটা কি? স্পিক দ্য ট্রুথ। এখানে পুরোটাই হচ্ছে মূল। স্পিক দ্য ট্রুথ এটা হলো সত্য কথা বলা, আর এটার বিপরীত হচ্ছে টেল এ লাই, মানে মিথ্যা বলা। আনসারটা হচ্ছে 3 এর সি নাম্বার। 2 রকম পরিবর্তন। অলওয়েজ শব্দটা তো পরিবর্তন করবই, তারপরেও এই সেন্টেন্সের মূল জায়গাটাকে পরিবর্তন করতে হবে, বিপরীত বানাতে হবে। স্পিক দ্য ট্রুথ এর বিপরীত হচ্ছে টেল এ লাই, সদা সত্য কথা বলা, আর হচ্ছে সদা মিথ্যা কথা বলা, তাই না? এই যে তাহলে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য বলো। ঘটনা তো একই হলো, যেভাবেই আমরা বলি না কেন। তাহলে অর্থটা ঠিক রেখে আমাদেরকে অলওয়েজ থেকে নেভারে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা বুঝে নিলাম যে অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। সেমভাবে নেভার যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার জন্য নেভারের পরিবর্তে অলওয়েজ ইউজ করব, আর মূল শব্দটার পরিবর্তন করব। একই বিষয়। আচ্ছা, বুঝতে পারছি সবাই? তাহলে আমরা অলওয়েজের নিয়ম থেকে বের হতে পারি, অন্য নিয়মে যাব। এগুলো পারবেন, অনেকগুলো দিয়েছি। এখন আমরা আলোচনা করব মাস্টের নিয়মে। মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে নেগেটিভ করা যায়। মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে দেখেন, ভালো করে বুঝতে হবে। মাস্টের অর্থ হচ্ছে অবশ্যই বোঝায়। মাস্টের মিনিং কি বলেন? অবশ্যই। সো মাস্টের মিনিং যখন অবশ্যই বোঝায়, আচ্ছা 3 নম্বরে এ হবে মনে হয়। কোন 3 নম্বরে এ হবে মনে হয় বলছেন, দেখি তো। না, 3 এর আনসার হবে 3 নাম্বার। আচ্ছা, মাস্ট থাকলে মাস্টের পরিবর্তন যেটা দিয়ে করতে হবে সেটা হচ্ছে ক্যান নট বাট প্লাস V1, অথবা কুড নট হেল্প প্লাস ভার প্লাস আইএনজি। এখন ক্যান আর কুড এটা সেন্টেন্স অনুযায়ী যে কোনো একটা বসতে পারে। তার মানে ক্যান নট বাট অথবা কুড নট বাট, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প। এর সাথে যদি বাট দেই V1, হেল্প দিলে ভার প্লাস আইএনজি। জাস্ট এইটুকু মনে রাখেন, বাকিটা উদাহরণে গিয়ে কথা বলতেছি। আচ্ছা, মাস্টের পরিবর্তে হ্যাড টু, না ওইটা কিন্তু ন্যারেশনের নিয়ম। বিএম কি, আপনি হচ্ছে বিএম কি নাম আপনার? নূরে আলম। মাস্টের পরিবর্তে হ্যাড টু, ওইটা হচ্ছে ন্যারেশনের নিয়ম। আচ্ছা, এই যে এই নিয়মটা হচ্ছে আপনাদেরকে লিখে দিয়েছে অলরেডি। এইখানে আসেন, এটা অ্যাডভান্স লার্নিং আছে, আমরা সেখানে না যাই। এই 1 নম্বর প্রশ্নটা একটু করি। একজন বলছেন এক্সপার্ট ইংলিশ বই শেষ করার কোর্স নাই। এই সমস্ত প্রশ্ন ক্লাস শেষে করেন, আছে কোর্স আছে। বলছে আমি না হেসে পারলাম না, এটা ট্রান্সলেশন করতে হবে। আনসারটা সি নাম্বার, আই ক্যান নট বাট লাভ। আচ্ছা, এটা না দিলাম, আমরা ট্রান্সফরমেশনে যাই। এই সেন্টেন্সটা বলেন। কোশ্চেন নাম্বার 2, আনসার কি হবে? এই নিয়মটা অত আপনাদের জন্য জরুরি না, তবে রিস্ক থেকে মওকুফ করার জন্য আমরা রিস্ক নিব না। যেহেতু এই অধ্যায় থেকে প্রশ্ন হয়, এই জন্য আমরা রিস্ক নিব না, অধ্যায়টাকে ভালো করে শেষ করার চেষ্টা করব। বলছে উই মাস্ট অবি দ্য রুলস। এই যে মাস্ট শব্দটা আছে, মাস্ট প্লাস V1, তাহলে মাস্টের পরিবর্তে আপনি ক্যান নট অথবা কুড নট ইউজ করতে পারবেন।
এবং ক্যান নট কুড নটের সাথে আপনি হেল্প অথবা বাট ইউজ করতে পারবেন। তো এক কথায় ক্যান নট কুড নটের সাথে হেল্প বাট কিছুই নাই, এক জায়গাতেই আছে বাট, ক্যান নট বাট। তাহলে এটাই অ্যান্সার। আসলে চেঞ্জের জন্য অনেক কিছু জানতে হয় না, অল্প জানলেই সেখান থেকে আপনি অপশন থেকে বাছাই করে উত্তর করে নিতে পারবেন, শুধু জানা থাকতে হবে। তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা কুড নট বাট অথবা ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প এরকম। তার মানে আনসার এখানে কোনটা? সি নাম্বার। একেবারে চোখ বুঝে একটাই অ্যান্সার, এখানে জটিল কিছু নাই, শুধু এই রুলসটা মনে রাখলেই হবে। ওকে, এখান থেকে আমরা আলোচনা করছি না, চলে যাব পরের রুলসে। আচ্ছা, এইটা সলভ করেন 7 নাম্বারটা। এই নিয়মের আন্ডারে আরেকটা কোশ্চেন সলভ করি, দুইটা কোশ্চেন। 7 নাম্বার, আই মাস্ট ডু ইট। আই মাস্ট ডু ইট কি হবে এটা? আই মাস্ট ডু ইট। আব্দুল কাদির কিসের উত্তর চেয়েছেন জানি না, রজনী। আচ্ছা, বলছে আই মাস্ট ডু ইট, এইখানে সেম মাস্ট আছে না, তাহলে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট অথবা কুড নট ইউজ করব। ক্যান নট কুড নট অনেকগুলোতেই আছে, খুব ভালো কথা। এইখানে আছে বাট, এইখানে আছে হেল্প, দুইটাই হতে পারে। আবার এইখানে আছে হচ্ছে হেল্প, তিনটাই হতে পারে। কিন্তু এই সি নাম্বারটা বাদ কেন? সি নাম্বারটাতে আসলে ক্যান নট অথবা কুড নট নাই, এজন্য সি বাদ দিলাম। বাকিগুলোর মধ্যে আনসার কি দিব দেখেন, আপনি যদি হেল্প দেন, হেল্পের পরে ভার প্লাস আইএনজি হবে। সো হেল্পের পরে ভার প্লাস আইএনজি আছে এখানে, সো এটাই আনসার। আর বাকিগুলো ভুল, এখানে হেল্পের পরে ভি1 আছে, ভি1 হবে না। হেল্পের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি। আবার বাটের পরে হবে ভি1, আছে কি? আইএনজি। মানে উল্টো করে রাখছে, আমাদের হওয়ার কথা বাটের পরে ভি1 আর হেল্পের পরে আইএনজি, কিন্তু এই দুটোতে উল্টো করে রাখছে, এ আর বিতে। সো আনসারটা হচ্ছে ডি নাম্বার। একটু স্থিরভাবে চিন্তা করলেই আপনি কিন্তু আনসারগুলো মিলাতে পারবেন। সো 7-এর আনসারটা 4 নাম্বার। রুমা সরকার আছেন আমাদের সাথে, ফাইন ফাইন। তাহলে এই হচ্ছে আমাদের মাস্টের নিয়ম। তাহলে আমরা শিখলাম কিসের নিয়ম? মনে রাখবেন, অলওয়েজের নিয়ম শিখছি, মাস্টের নিয়ম শিখছি, অনলি এর নিয়ম শিখছি, এভরি এর নিয়ম শিখেছি। মনে পড়ছে তো সব কিছু? আশা করি এগুলো পারবেন। জাস্ট এই ক্লাসগুলো যখন করবেন আপনারা একটু ছোট ছোট করে মূল বিষয়গুলোকে নোট করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। ওকে, এরপরে হচ্ছে এভরিবডি, এভরিওয়ান। এটাতে আরও সহজ। কোনো সেন্টেন্সে যদি এভরিবডি এভরিওয়ান থাকে, তাহলে আপনি হচ্ছে নোবডি নো ওয়ান দিয়ে সেন্টেন্সটাকে শুরু করবেন, আর মূল শব্দের পরিবর্তন করবেন। এই যে নিয়মটা পড়ে নেন একবার। এভরিবডি এভরিওয়ানের পরিবর্তে নোবডি নো ওয়ান অথবা নান বসবে এবং মূল শব্দের বিপরীত শব্দ বসবে। মূল শব্দের বিপরীত বসবে। ভিডিও বোঝা যাচ্ছে না লিখছেন, যাদের এরকম সমস্যা আছে তারা ফোনটাকে রিফ্রেশ দিয়ে নেন। ভিডিও তো ঠিক আছে তাই না? ঠিকঠাক চলছে, আমাদের এখানে নেট প্রবলেম নাই আজকে। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ দিয়ে জিনিসটাকে বুঝি। বলছে নোবডি লাইকস এ লায়ার, এই প্রশ্নটা বুঝেন। 1 নম্বর প্রশ্নটা বোঝার চেষ্টা করি। 1 নম্বর বলছে দ্য অ্যাফার্মেটিভ ফর্ম অফ নোবডি লাইকস এ লায়ার। নোবডি লাইকস এ লায়ার, এখানে নোবডি লাইকস এ লায়ার, ভালো কথা। তো নোবডিকে পরিবর্তন করে আমরা কি আনবো? এভরিবডি। যেমন এভরিবডি থাকলে নোবডি হবে, তাহলে নোবডি থাকলে আবার কি হবে? এভরিবডি হবে। আচ্ছা, এখানে আচ্ছা, একজন বলছেন কমেন্টগুলো ডিসপ্লেতে আসে, এইটা কি অন্য কারো এরকম দেখা যাচ্ছে না শুধু ওনার দেখা যাচ্ছে? কমেন্টস ডিসপ্লেতে কেন দেখা যাবে? আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা কি হবে অ্যান্সার? রুমা সরকার, কমেন্টস তো ডিসপ্লেতে দেখা যাওয়ার কথা না, দেখা যায় নাকি? দেখো তো মোবাইলে। না ওইটা না, আমাদের ইসের ডিসপ্লেতে দেখা যাবে না, ভিডিওতে দেখা যায় নাকি? কমেন্টস তো ডিসপ্লেতে নিচে দেখাই যাবে। আচ্ছা, তাহলে এটা বলছে দ্য অ্যাফার্মেটিভ ফর্ম অফ নোবডি, তাহলে নোবডির জায়গাতে পরিবর্তন করে হবে হচ্ছে এভরিবডি। আর মূল শব্দের পরিবর্তন, এই যে লাইক, এই লাইক শব্দের মূল শব্দটা পরিবর্তন হয়ে যাবে হেডস। এটাই নিয়ম। তাহলে আনসারটা হচ্ছে সি নাম্বার। সি নাম্বার। এ নাম্বারও হতে পারে, নোবডি ডিসলাইকস লাইং। ও, এ নাম্বার হবে না, ডিসলাইক হলে হয়তো, কিন্তু এখানে আবার লাইং শব্দ চেঞ্জ করা আছে, কিন্তু আমরা তো লাইং চেঞ্জ করবো না। এ লায়ার ছিল, এ লায়ারই থাকবে। এ লায়ার ছিল, এ লায়ারই থাকবে। সো আনসারটা সি নাম্বার। আনসারটা হচ্ছে সি নাম্বার। তো 1 নম্বর বলছে দ্য অ্যাফার্মেটিভ ফর্ম অফ নোবডি লাইকস, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে
এভরিবডি, নোবডি এগুলো থাকলে এভরিওয়ান, নো ওয়ান বসে। এবং ওই সেন্টেন্সের মূল শব্দটার পরিবর্তন করতে হবে ওই অলওয়েজের নিয়মে। অলওয়েজ থাকলে নেভার হয় আর মূল শব্দের পরিবর্তন হয়। ঠিক সেমভাবে এভরিবডি, এভরিওয়ান থাকলে নোবডি, নো ওয়ান হবে আর মূল শব্দের পরিবর্তন হবে। একদম সহজ। আচ্ছা, ল্যান্ডস্কেপ করে নিয়ে দেখেন যাদের সমস্যা হয়, মোবাইলের ভিউটা চেঞ্জ করে নেন। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা, পরের কোশ্চেনে। এভরিবডি হেটস এ লায়ার, এটা তো আমরা বললাম মনে হয় অলরেডি, না? আচ্ছা, এগুলো আর লাগবে না। হ্যাঁ, মোটামুটি নিয়ম আমাদের শেষ। আরেকটা নিয়ম দেখি। বলছে সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার নিয়ম। সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার নিয়ম, এটা একটু পড়ি। সামটাইমস, সামটাইম থাকলে কি ব্যবহার করব? সামটাইম মানে কি? মাঝে মাঝে, তাই না? অর্থের ব্যাপারগুলো কিন্তু একটু যদি শিখে রাখতে পারি তাহলে ভালো হয়। এই যে দেখেন, এইখানে দেখেন বলছে সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ হয়। জাস্ট এই কথাটুকু মনে রাখতে হবে। সামটাইমের পরিবর্তে কি হবে? নট অলওয়েজ। আচ্ছা, এর আগে একটা সেন্টেন্স দেখছিলাম হচ্ছে আমরা অলওয়েজের পরিবর্তে নেভার। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। সামটাইম থাকা মানে আমরা খুঁজবো কি? নট অলওয়েজ। সামটাইমের পরিবর্তে আমরা কি খুঁজবো? নট অলওয়েজ। এইটুকু কথা মনে রাখলে আপনি অপশন দেখেই খেয়াল করতে পারবেন। এখানে অনেকেই আপনাকে প্লাস মাইনাস দিয়ে সূত্র দেয়, এই সূত্রগুলো দিয়ে আসলে মনে রাখা যায় না। আমার ব্রেনও কোনোদিন কাজ করে না সূত্র দিয়ে। আমি কি করি, ওই যে সেন্টেন্সের মধ্যে থেকে চেষ্টা করি যে এই সেন্টেন্সটা কেন ভুল, কেন সঠিক, এইগুলো নিয়ে আস্তে আস্তে বাছাই করতে করতে বোঝা যায় যে এইটাই আনসার হবে, এরকম একটা বিষয়। তো আপনারাও কিন্তু ওই রকম একটা জিনিসই চিন্তা করবেন, তাহলে সহজ হবে। আচ্ছা, একটা কোশ্চেন দিয়ে প্রশ্নটাকে বোঝাই। দ্য রাইট নেগেটিভ অফ হি ইজ সামটাইমস ফুলিশ। বলছে হি ইজ সামটাইমস ফুলিশ, হি ইজ সামটাইমস ফুলিশ। সামটাইমস আছে, তো আমরা একটু আগে বললাম যে সামটাইমস থাকা মানে আমরা ওই সেন্টেন্সে কি খুঁজবো? নট অলওয়েজ। একদম দেখেন আপনি এই প্রশ্নটা যে আসছিল, এই প্রশ্নে নট অলওয়েজ কয় জায়গাতে আছে? 2 জায়গাতে আছে। ভালো কথা, নট অলওয়েজ, নট অলওয়েজ। এখন 2 জায়গাতে থাকলে আনসারটা হবে কোনটা? যখনই আপনি এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে দিয়েছেন তখন মূল শব্দের ঘুরাতে হবে, নাহলে অর্থ মিলবে না, অর্থ মিলবে না। বলছে হি ইজ সামটাইমস ফুলিশ মানে সে মাঝে মাঝে বোকা, আর হি ইজ নট অলওয়েজ ওয়াইজ মানে সে সবসময় জ্ঞানী না, তার মানেই হচ্ছে মাঝে মাঝে বোকা। সো কথাগুলোর মিনিংটাকে মিলাতে হলে আপনাকে এই কোন পরিবর্তনগুলোর ক্ষেত্রে মূল শব্দের পরিবর্তন হবে সেইটা আপনার মাথায় রাখতে হবে। আবার বলছি, যেমন আমরা শিখছিলাম হচ্ছে অলওয়েজ থাকলে নেভার মূল শব্দের পরিবর্তন হবে, এভরিবডি, এভরিওয়ান থাকলে নোবডি, নো ওয়ান মূল শব্দের পরিবর্তন। তারপর আরেকটা শিখলাম সামটাইমস থাকলে নট অলওয়েজ এবং মূল শব্দের পরিবর্তন। ক্লিয়ার? আশা করি এইভাবে আপনারা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টগুলোকে সমাধান করবেন, তাতে আপনাদের পুরো ক্লাসের থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আপনি সলভ করতে পারবেন। সো অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টে আমরা একদম গুরুত্বপূর্ণ রুলসগুলো শেষ করে ফেলেছি। আর দেখি আপনাদের জন্য আর কিছু বরাদ্দ আছে কিনা, একটু সামনে গিয়ে দেখি। ও, আর বরাদ্দ নাই। এখানে বলছে বাক্যের অর্থগত বিশেষ বিশেষ পরিবর্তন, এটা তার কোনো নিয়ম না। এটা অর্থগত পরিবর্তন দিয়েও আমরা দেখছি যে বেশ কয়েকটা কোশ্চেন ছিল, ওইগুলো কপালের জোরে যদি আপনি বুঝেন তাহলে সমাধান করতে পারবেন, না হলে পারবেন না। সেটা নিয়ে আপনারও তো মাথা ব্যথার দরকার নাই। তবে নিয়মের আন্ডারে যেগুলো আছে সেগুলো থেকে আপনারা কমন পাবেন। আর এইগুলো হচ্ছে নিয়মের বাইরে, এগুলো আমরা নিয়মের বাইরেরগুলোকে প্রাধান্য দিচ্ছি না। এরপর আছে ডিগ্রিযুক্ত বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ নেগেটিভ। আমরা দেখছি যে এইখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু ছিল। আমরা যখন শুরুতে গবেষণা করি 4-5টা প্রশ্ন দেখেছিলাম, 4-5টা। সো এইখান থেকে আমি আর কিচ্ছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো। ডিগ্রির পরিবর্তনের ক্ষেত্রে আমরা 3টা জিনিস একটু মনে রাখবেন। ডিগ্রি 3 ধরনের, তাই না? পজিটিভ, কম্পারেটিভ আর হলো সুপারলেটিভ। 3 ধরনের ডিগ্রিতে যদি আমার নেগেটিভ করতে হয়, অ্যাফার্মেটিভ নেগেটিভ করার প্রয়োজন আসে, এগুলোর ক্ষেত্রে অ্যাফার্মেটিভ নেগেটিভের প্রয়োজন আসে, তাহলে আমরা যেটা করব সেটা হলো একটার একটা থেকে ইন্টারচেঞ্জ করব। অবশ্যই ওই ডিগ্রি রাখবো না, মূল কথা হচ্ছে পরিবর্তন করতে হবে। এখানে কাজ করবে কি, সেটা হচ্ছে যদি ডিগ্রি সেন্টেন্সটা পজিটিভে থাকে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ করে নাবোধক করব। আবার কম্পারেটিভে থাকলে পজিটিভ বা সুপারলেটিভ করে নাবোধক করব। এটা অপশনই বলে দিবে যে কোন সিস্টেম লাগবে। সুপারলেটিভ থাকলে আমরা সুপারলেটিভ রাখবো না, সেটাকে চেঞ্জ করব, হয় পজিটিভ নাহলে কম্পারেটিভ। অর্থাৎ যেটাতেই থাক অন্য দুটোর যে কোনো একটাতে পরিবর্তন করে নিয়ে নাবোধক করব।
এবং সেন্টেন্সের ভাবভঙ্গি দেখলেই আপনি আনসার করতে পারবেন। একটু পরে আমরা সেটা প্রুভ করব। তাহলে আমি নিয়মটা আবার বলছি, যদি কোনো সেন্টেন্সটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি এর অন্তর্গত হয়, তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে দেখেন, যদি কোনো সেন্টেন্স পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যে কোনো একটা ডিগ্রির অন্তর্গত হয়, ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে ডিগ্রি এর ধরনটা চেঞ্জ করব। অর্থাৎ পজিটিভ থাকলে অন্য দুটোতে নিয়ে যাব, দুটোর যে কোনো একটাতে, আবার সুপারলেটিভ থাকে অন্য দুটোর যে কোনো একটাতে, কম্পারেটিভ থাকলে অন্য দুটোর যে কোনো একটাতে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে সরাসরি এক্সাম্পলে এই কথাটাকে প্রুভ করার জন্য। ক্লিয়ার? চলে যাচ্ছি উদাহরণে। এগুলো স্ট্রাকচার, একটা স্ট্রাকচার আপনারা মুখস্থ করতে পারবেন না, দরকার নাই, মুখস্থের মধ্যে নাই আমরা ভাই। এই কোশ্চেনটা 1 নম্বর প্রশ্নটা আসছি, এইটা অলরেডি আমরা ক্লাসের শুরুর দিকেও সলভ করেছিলাম 11তম নিবন্ধনে। ঠিক আছে, সলভ করেন। এই যে বলা আছে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, আমরা অনেকেই জানি দ্য বেস্ট, এই বেস্ট হলো সুপারলেটিভ ওয়ার্ড, মনে পড়ে? গুড, বেটার, বেস্ট। তাহলে আমরা বলছিলাম যে ডিগ্রি এর পরিবর্তনের নিয়ম হচ্ছে যদি সুপারলেটিভে থাকে তাহলে অন্য দুটোর যে কোনো একটাতে নিব। এখন দেখেন পরীক্ষার হলে অপশনগুলোতে অলরেডি সেরকম কোনো একটা দিকে নিয়েই যাবে, কিন্তু অলরেডি নিয়েই যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করতে হবে যে এইখানে বেস্ট শব্দটা সুপারলেটিভ, তো সুপারলেটিভ ডিগ্রি নিব না, পজিটিভ, কম্পারেটিভ। অলরেডি অপশনগুলো সবগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে আমরা জানি নো আদার ইউজ করতে হয়, নো আদার, নো আদার, নো আদার, সবগুলোতে নো আদার আছে। সো পজিটিভ ডিগ্রি চেঞ্জ। এখন পজিটিভ ডিগ্রি আপনি যদি না চিনেন তাহলে তো এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ চেনার দোষ না, দোষ হলো আপনি পজিটিভ ডিগ্রি বুঝেন না। পজিটিভ ডিগ্রির নিয়ম হচ্ছে ওই সেন্টেন্সে এই যে বেস্ট শব্দটা, এই শব্দটার পজিটিভ ওয়ার্ড ব্যবহার হবে। তো বেস্টের পজিটিভ কি? বেস্টের পজিটিভ হচ্ছে গুড, আমরা জানি গুড, বেটার, বেস্ট। তাহলে গুড লাগবে। এখন কোন সেন্টেন্সে নো আদারের সাথে গুড আছে? এখন দেখেন এরকম সেন্টেন্স একটাই, বি নাম্বার। এটা কি কোনো নিয়ম মুখস্থ করলাম না খালি ট্রিপস আর ট্রিক্সগুলো মাথায় নিলাম? টিপসগুলো মাথায় নিলাম। সো আপনাকে এইটা বুঝতে হবে যে আসলে কিভাবে এই জিনিসটা সলভ হবে। তো আনসারটা বি হলো কেন? একদিকে হচ্ছে ডিগ্রির পরিবর্তন করলাম নো আদার দিয়ে, আর যেহেতু পজিটিভ ডিগ্রি সেহেতু এই বাক্যে লাগবে হচ্ছে এই বেস্টের পজিটিভ রূপ হচ্ছে গুড। ক্লিয়ার? একদম ক্লিয়ার। এইভাবে ডিগ্রি এর যে কোনো সেন্টেন্সকে আপনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করতে পারবেন। এখন এইগুলোর মিনিং কি ঠিক থাকবে? অবশ্যই মিনিং ঠিক থাকছে। মিনিংটা কীভাবে থাকছে? হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, সে সবচেয়ে ভালো প্লেয়ার। নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তার মতো এত ভালো প্লেয়ার আর নাই, তার মানে সেই হচ্ছে ভালো প্লেয়ার। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। এ নাম্বার হবে না, কারণ এখানে বেটার আছে, বেটার তো কম্পারেটিভ প্রুফ, আমার লাগবে পজিটিভ প্রুফ, পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড। নেক্সট এরকম আর দুই একটা প্রশ্ন সলভ করি। এটা না, আমরা যাচ্ছি হচ্ছে নিবন্ধনের কোশ্চেনগুলো, কিন্তু আমরা অলরেডি আগে সমাধান করেছি, এগুলো নিবন্ধনের প্রশ্ন। এইটা করি। 8 নম্বর প্রশ্নটা সলভ করলে আমাদের আজকের ক্লাসের রুলস কেন্দ্রিক আলোচনা বা রুলসের ফরম্যাটটা শেষ হবে। লাস্টে কয়েকটা প্রশ্ন দিয়ে মডেল টেস্ট দিয়ে শেষ করে দেব। 8 নাম্বার, হি ইজ গ্রেটার দ্যান আই, নেগেটিভ ফর্ম অফ দিস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বলছে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে। ভালো কথা। হি ইজ গ্রেটার দ্যান আই, হি ইজ গ্রেটার দ্যান আই, খুব ভালো, ভালো করে বুঝেন। এই যে গ্রেটার দ্যান আই, গ্রেটার দ্যান দেখে আপনাকে আগে বুঝতে হবে এটা কোন ডিগ্রিতে আছে। এই যে কম্পারেটিভ আছে, গ্রেট, গ্রেটার, আর দেন থাকা মানে ওটা কম্পারেটিভ ডিগ্রির সাইন। আচ্ছা, তাহলে কম্পারেটিভ ডিগ্রি রাখবো না, আমরা অন্য কোনো ডিগ্রিতে চেঞ্জ করব। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে যেহেতু রাখবো না, তাহলে এই কথাটুকু যদি মাথায় থাকে তাহলে আপনি অপশন থেকে কিছু অপশন আগেই বাদ দিতে পারবেন। বলেন তো এখান থেকে বাদ দিতে পারি কোনটা? এই যে ডি নাম্বার, কেন? এখানে দেন আছে, বাদ, কম্পারেটিভ ডিগ্রি রাখা যাবে না। এই যে সি নাম্বার, এখানে দেন আছে, এটাকেও কম্পারেটিভ ডিগ্রি রাখা যাবে না, বাদ। এখন বাকি দুইটার মধ্যে উত্তর হবে, বাকি দুইটা কি এ আর সি? বলেন এ আর সি এর মধ্যে কীভাবে আনসার করা যায়? এ আর সি এর মধ্যে এখন নিয়মটা আমরা একটু ক্লিয়ার করব। এ আর সি এর মধ্যে কোনটা সঠিক? এইখানে বলছে হি ইজ সো গ্রেট অ্যাজ আই, এখানে বলছে আই অ্যাম নট অ্যাজ গ্রেট অ্যাজ হি। এই যে আমরা বলছিলাম শুরুর দিকে দেন যুক্ত কম্পারেটিভ বাক্যকে যদি আমরা পজিটিভে চেঞ্জ করি তাহলে এই দেনের পরে যে অবজেক্টটা থাকবে সেটা চলে আসবে সাবজেক্টের পজিশনে। সো দেখেন দেনের পরে কে ছিল? আই।
তো আই চলে আসবে সাবজেক্টের পজিশনে। সেই ঘটনাটা ঘটছে কোথায়, এতে নাকি সিতে? অবশ্যই এতে চলে আসছে, দেনের পরে সাবজেক্টটা আই, তাহলে এ নাম্বার আনসার। কি বুঝতেছি? অমিত কুমার, মশিউর রহমান, আমার মনে হয় একদম সব ফকফকা ক্লিয়ার, পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার, নাকি? অনেকভাবেই বলতে পারি কথাগুলো। সো আমার মনে হয় আমার কষ্ট সার্থক যদি আপনারা বুঝতে পারেন, কষ্ট সার্থক। এখানেই আমার সার্থকতা, যে আমি আপনাদেরকে পেমেন্ট কোনো ইস্যু করিনি, আমি জাস্ট চেয়েছি যে আপনারা আসেন, পড়তে আসেন, আপনারা একটু নিজেদেরকে তাড়াতাড়ি একটা যোগ্য করে তোলার চেষ্টা করেন। সো এখানে আর নিয়ম নাই, আমাদের নিয়মগুলো শেষ হয়ে গেছে। সো এতক্ষণ যে নিয়মগুলো আলোচনা করলাম, এই নিয়মের আলোকে আমাদের এখন ক্লাস টেস্ট হবে। আপনারা যারা এখন পর্যন্ত ক্লাসে আর ধৈর্য ধরে আসেন, বেশ আমার কাছে ভালো লেগেছে। সো ক্লাস টেস্ট শুরু হবে। ক্লাস টেস্টের কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সব আমাদের এক্সপার্ট ইংলিশ বই থেকে। আর আপনাদের জন্য তো আমরা সরাসরি তো রেখেছি অলরেডি কিছু শিট, সেগুলো ক্লাস শেষে দেবো, একটু পরেই দিয়ে দিব আপনাদেরকে। ক্লাস শেষে আপনারা আবার অনেকে আমার পোশাক খোলার টাইমটাও দেন না, এইটা বলা যাবে না, বারবার নক করা যাবে না। ক্লাস শেষে আমি বলেছি দিব 10-15 মিনিট, একটু রেস্ট নিয়ে হলেও দিব। ওকে, ডিসুম ডিসুম স্যার, ঝুমুর হাওলাদার। আচ্ছা, ক্লাস টেস্ট আমরা এখানে জাস্ট কয়েকটা কোশ্চেন সলভ করব, বেশি করব না, 10-15 মিনিটে আপনারা পারবেন, একদম সহজ প্রশ্ন। তাহলে কি আমরা মডেল টেস্টে চলে যাই নাকি? মডেল টেস্টে চলে যাই। মডেল টেস্ট পড়ে আপনাদের সাথে প্রশ্ন উত্তরে আসবো। মডেল টেস্টের কোশ্চেন শুরু করছি আমরা। মডেল টেস্টের কোশ্চেন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাট এ গ্লান্স, এগুলো আপনার না, এখান থেকে মডেল টেস্টের কোশ্চেন শুরু। একদম ঝটপট উত্তর করবেন, একজনের কমেন্ট পেলে আমি চেঞ্জ করে দিব। ওকে, কোশ্চেন নাম্বার 1, অনলি রিনা ক্যান ডু দিস সাম। দ্রুত, এখন আপনাদের পালা, খুব ঝটপট উত্তর করতে হবে। অনলি রিনা ক্যান ডু দিস সাম, একজনের উত্তর পাওয়া মাত্র আমি পরের কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 1, মুফতি ইমরান, অসাধারণ, ধন্যবাদ আপনাকে। একের উত্তর সি। শাওন চৌধুরী, এনামুল হক, একের উত্তর সি, পারফেক্ট হয়েছে, থ্যাংক ইউ। পরের কোশ্চেনে যাচ্ছি। 2 নাম্বার, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। ওকে, আপনারা নাম্বারিং পরে বলবেন। 2 নাম্বার এইটা আনসার, দ্রুত বলবেন, একজনের উত্তর পেলে আমরা কোশ্চেন চেঞ্জ করে দেব। ওকে, একের সি ছিল, বলেছি আমরা। 2 এর আনসার, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। এই নিয়মটা আপনাদেরকে বলিনি, তবে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যদি এ ফিউ থাকে তাহলে আমরা সেখানে ইউজ করবো হচ্ছে নট মেনি। এ ফিউ থাকলে নট মেনি, সোজা কথা। এ ফিউ থাকলে নট মেনি। আমরা মডেল টেস্টে আরেকটা নিয়ম শিখে গেলাম, সেন্টেন্সে যদি এ ফিউ থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সে নেগেটিভ করার জন্য নট মেনি ইউজ করবো, নট মেনি। এ ফিউ থাকলে নট মেনি। ওকে, 2 এর আনসার হচ্ছে বি নাম্বার। নেক্সট, 3 নাম্বার, দ্রুত। কোশ্চেন নাম্বার 3, মশিউর আছেন, এনামুল আছেন, মাজহারুল আছেন, নম্বর টুডে। ওকে, আরেকটু অল্প একটু, 4-5 মিনিটই শেষ। হি নেভার টেলস এ লাই, 10টা প্রশ্ন মাত্র। এখানে কি আনসার হবে? 3। তাড়াতাড়ি, একজনের উত্তর পেলেই আমি চেঞ্জ করব। ফখর উদ্দিন সৈকত, বিউটি রানী, ফাইসাল, বেলাল হোসাইন। অনেক কষ্ট দাঁড়িয়ে থাকা, জানেন, আর টানা 1 ঘন্টা। আপনারা তো এইটা করেন ওইটা করেন, কে দেখে বেড়াচ্ছে আপনাকে? আর আপনারা সবসময় আমার দিকে তাকিয়ে থাকেন, এই কি করলো স্যার দেখি। ওকে, ডি নাম্বার আনসার বলছেন। কয় নাম্বারের আনসার? আপনারা নাম্বারিং দিয়ে বলবেন যে 3 এর ABC, নাহলে বুঝবো কি করে। 3 এর বি, মিরাজুল ইসলাম বলেছেন, পারফেক্ট আনসার, কারেক্ট হয়েছে, ধন্যবাদ। 4, আই মাস্ট গো দেয়ার, 4 নাম্বার বলেন। 4 নাম্বারটা বলেন। আই মাস্ট গো দেয়ার। মনে আছে মাস্ট থাকলে কি বলছিলাম? ক্যান নট বাট, কুড নট বাট, ওই নিয়মগুলো। ক্যান নট হেল্প, কুড নট হেল্প। 4 নাম্বার, মুজাহিদ, তাহিরা, আল ইমরান। 4 এর আনসার করবেন। 4 এর সি, ফার্স্ট আনসার করেছে হচ্ছে কে? সঞ্জিদা, আর হলো অমিত, রাইট। 4 এর সি, পারফেক্ট। পরের কোশ্চেন 5, হি অ্যাক্টেড ওয়াইজলি, এটাকে নেগেটিভ করতে বলছে। হি ডিড নট অ্যাক্ট ফুলিশলি, এইটা আমি নিয়ম পড়াইনি, জাস্ট প্রশ্নটা বলে দিচ্ছি। 5 নাম্বার, এই যে ওয়াইজলির বিপরীত হচ্ছে ফুলিশলি। সো এদিকে বিপরীত করছে, আর এদিকে অ্যাক্টেড শব্দটাকে নেগেটিভ করছি ডিড নট দিয়ে, ঠিক আছে? এটা আমি পড়াইনি, তা জাস্ট এটা স্কিপ করে যাচ্ছি, লাগবে না, এটা স্কিপ করে দিচ্ছি। 6 নাম্বারটা, 6,
6 none but one student was absent 6 নাম্বারটা দ্রুত মিজান জাকিয়া বাশরি 6 নাম্বার none but one student was absent না এত কষ্ট করা যায় নাকি এই বয়সে এসে 6 নাম্বার চেষ্টা চালাই আপনাদের জন্য আর কি করব 6 দ্রুত একজন বললেই কিন্তু আমি কোশ্চেনটা স্কিপ করব 6 এর সি বলেছেন একজন ইমাম সর্দার পারফেক্ট উত্তর সঠিক হয়েছে 7 অ্যাফার্মেটিভ সেন্টেন্স হি হ্যাজ মাচ মানি মাছ শব্দটা আছে মাছ এখানে আরেকটা নিয়ম শিখে নিব এখান থেকে মাছ শব্দটা কি থাকলে মাছ থাকলে কি হবে আরেকটা নিয়ম শিখে নিব মাছ শব্দটা থাকলে কি ব্যবহার করতে হবে মাছ থাকলে হচ্ছে নট এ লিটিল মাছ থাকলে নট এ লিটিল আর মেনি থাকলে নট এ ফিউ আরো দুটো নিয়ম শিখে নিলাম মাছ থাকলে নট এ লিটিল আর মেনি থাকলে নট এ ফিউ এই সেন্টেন্সে মাছ শব্দটা আছে সো পরিবর্তন করে বসাই দেন হচ্ছে নট এ লিটিল आंसर হচ্ছে 4 নাম্বার ও 4 নাম্বার অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন না 4 নাম্বার চার নম্বরটা এখন আর দেখা যাবে না 4 নম্বরটা নষ্ট হয়ে গেছে আচ্ছা এটা বাদ দিলাম 7 হবে হচ্ছে আমি লিখে দিচ্ছি হ্যাঁ হি হ্যাজ নট এ লিটল মানি आंसर হবে হি হ্যাজ নট এ লিটল মানি এইটা হবে आंसर হি হ্যাজ নট এ লিটল মানি ওকে 7 এর आंसर হচ্ছে ডি নাম্বার হি হ্যাজ নট এ লিটল মানি 8 নাম্বার 8 জেরি ওয়াজ নট অনলি 4 ইয়ার্স ওল্ড এই যে অনলি খুব সহজ 8 নাম্বার মনে আছে অনলি এর পরে সংখ্যা আছে 4 ইয়ার্স মানে হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন কোনটা হবে বলেন 8 নাম্বার মোহাম্মদ বাহাউদ্দিন আছেন এরপর আছেন হাফেজ রেজাউল আবিদা সুলতানা শেফা 8 এর কি হবে आंसर 8 এর বি ফাইন আবিদা সুলতান 8 এর বি পারফেক্ট আছেন 9 হি ডাজ নট অফেন ভিজিট মাই হাউস অ্যাফার্মেটিভ করতে বলছে ডাজ নট অফেন এটা একটু বুদ্ধি করে সলভ করেন তো অর্থগত দিক থেকে 9 10টা কোশ্চেন দিয়ে শেষ করব 9 নাম্বার বলেন কোশ্চেন নাম্বার 9 হি ডাজ নট অফেন ভিজিট মাই হাউস 9 এর आंसर কোনটা হবে 9 এর आंसर একটু বুদ্ধি করে বলেন এটা আমি নিয়মটা পড়াইনি 9 এর বি পারফেক্ট উত্তর সঠিক হয়েছে 9 এর বি ডাজ নট ওপেন এইটাকে চেঞ্জ করে রিয়ালি শব্দটা ব্যবহার করছি ডাজ নট ওপেন এটাকে চেঞ্জ করে রিয়ালি শব্দটা ইউজ করা হয়েছে 9 এর आंसर হবে বি 9 এর आंसर 2 এবং আজকের শেষ প্রশ্ন 10 আজকের সর্বশেষ কোশ্চেন নাম্বার 10 দেখি কে পারেন 10 এরপরে আপনাদের সাথে প্রশ্ন উত্তর করে ক্লাস শেষ করব as soon as থাকলে আমরা কি ব্যবহার করব একদম ক্লাসের শুরুতে বলেছিলাম এরকম একটা নিয়ম কানুন as soon as দিয়ে 10 নম্বর কি হবে বলেন as soon as থাকলে আমরা সেই সেন্টেন্সটাকে কি ব্যবহার করব as soon as যুক্ত সেন্টেন্স এই সেন্টেন্সটাতে একটা ভুল আছে এখানে একটু ভুলটাকে ঠিক করে নিচ্ছি হ্যাঁ as soon as I had আছে এখানে হ্যাঁ I had as soon as I had left মূল সেন্টেন্সটা কিন্তু এইটা as soon as I had left মূল সেন্টেন্সটাতে এখানে একটু হ্যাডটা মিসিং ছিল আমি বসাই দিলাম as soon as I had left the place he went away so 10 নম্বর आंसर কোনটা no sooner বসবে রাইট আর ওই যে হেড অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে आंसर হচ্ছে ডি নাম্বার ডি এ বি সি নাম্বারটা এখানে নাই আর কি সি অপশনে নাই সরাসরি ডি অপশন ডি आंसर ডি সরাসরি ডি অপশন ডি आंसर অপশন ডি হ্যাঁ
নো সুনার দিব, আর এর পাশে যে অ্যাজ সুন অ্যাজ এর পাশে যে সেন্টেন্সটা ছিল ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা নো সুনারের সাথে আনবো। সো এই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা হলো হ্যাড। হ্যাড, আমার কোশ্চেনে হ্যাডটা মিসিং ছিল, আমি বসাই দিছি। হ্যাডটা হলো চলে আসবে সাবজেক্টের সাথে, এই যে নো সুনারের সাথে, তাহলে এখানে হচ্ছে হ্যাড। ক্লিয়ার? তাহলে 10-এর উত্তরটা হচ্ছে ডি নাম্বার। 10-এর উত্তর ডি। 10-এর উত্তর ডি। 10-এর উত্তর হচ্ছে ডি নাম্বার। বুঝতে পারলাম সবাই? এই ছিল মোটামুটি আপনাদের সাথে আজকের আলোচনার সামগ্রিক বিষয়। টু এভরিওয়ান, নিঝুম তারা এতক্ষণ পরে আপনি কমেন্ট করলেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।